তো সে একটা বাজারের ব্যাগ নিয়ে এসছে, আমার মা ওরা আমরা বসে আছি সব কিছু। তো সাডেনলি সে বলছে যে স্যার ব্যাগে হাত আছে বলে কাটা হাত বার করে এভাবে দিচ্ছে। মানে ব্যাগের মধ্যে কাটা, ব্যাগের মধ্যে হাত এই জায়গা থেকে কেটে গেছিল, সেই কাটা হাতটাকে বাজারের ব্যাগে করে জাস্ট নিয়ে এসে, মানে উনি নিয়ে এসছে নাকি ওনার একজন, আচ্ছা, যিনি পেশেন্ট তাকে তো গাড়িতে করে নিয়ে এসছে, তার এখানে হাত নিচে বসে আছে, তার হাত নেই, সে গাড়িতে এসে সে আমার বাড়ির পার্কিং এ। আচ্ছা, আর ওর কাটা হাত নিয়ে আরেকজন আমার বাড়িতে আমার ডাইনিং টেবিলের কাছে হাত বার করে বলছে কাটা হাত। কারো দাঁত একদম খুব বাঁকা তেরা আছে, সে চাইছে একদম প্রপার অ্যালাইন থাকুক। যেমন যদি আপনি মাধুরী দীক্ষিতকে যদি আপনি দেখেন, ওনার হাজব্যান্ড একজন ডেন্টিস্ট, ডক্টর নেনে, তো উনি বেসিক্যালি ওই কসমেটিক ট্রিটমেন্ট করিয়েছেন। তো ওনার ওটা ন্যাচারাল টুথ না, মাধুরী দীক্ষিতের ওটা কসমেটিক ট্রিটমেন্ট করানো হয়েছে। যখন আমি ওটাকে টাচ করলাম আর হালকা করে ওটাকে লিফট করলাম, হেভি ব্লিডিং হওয়া স্টার্ট। এখান থেকে আচ্ছা, হেভি ব্লিডিং হওয়া স্টার্ট হয়েছে। ব্লিডিং এতটা এক্সেসিভ, ওই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবে ব্লিডিং কন্ট্রোল করা যাচ্ছে না। কটরা ইউজ করছি আমরা, সব কিছু লাইগেট করছি, মানে ওটাকে বেঁধে দিচ্ছি, কোনোভাবে ব্লিডিং স্টপ হচ্ছে না, এতটা এক্সেসিভ ব্লিডিং হচ্ছে। আমাদের বডির কিছু ভাইটাল ভেইন, কিছু ভাইটাল আর্টারি আমাদের এই জায়গা থেকে পাস হয়, তার মধ্যে একটাকে ওটা ইনজিওর করেছিল, মানে সাইড থেকে একটা কেটে দিয়েছিল। তো তারপর জাস্ট আমি ভগবানের কাছে প্রে করছিলাম, অ্যান্ড আমি আমার ঘাবড়ে গেছিলাম, তোমার হাত ঢুকিয়ে ওই কাটার মধ্যে ঘাবড়ে গেছিলাম। এই জন্য সেই মুহূর্তে সেই হসপিটালে ওই সাফিসিয়েন্ট ইকুইপমেন্ট ছিল না, ওই পেশেন্ট পর্যাপ্ত জিনিসপত্র ছিল না, কারণ এটা প্রি প্ল্যান্ড ওটি না, সাডেন ওটি। পেশেন্টের কন্ডিশন এরকম, আর যেই নার্সিংহোমে অ্যাডমিট করা ছিল সেই নার্সিংহোমের অ্যাটমসফিয়ার এতটা বেটার না যে সেখানে সব কিছু ইকুইপমেন্ট অ্যাভেলেবেল থাকবে। অলদো আমাদের ওটির সময় ইকুইপমেন্ট আমাদের আগে থেকে প্রি লিস্টেড থাকে যে এই ইকুইপমেন্ট লাগতে পারে, সেভাবে অ্যারেঞ্জ করা, যেহেতু এটা সাডেন। নমস্কার সকলকে, কাকদি ফেসবুক এবং ইউটিউব পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আগের পডকাস্টটিতে আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন তা ভাষায় প্রকাশ করা যায় না। তো আজকে আমরা আরও একটি নতুন পডকাস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের পডকাস্টটি সম্পূর্ণ একটু আলাদা ধরনের, কারণ কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। ঠিক আজকের এই পডকাস্টটি আপনার দাঁত এবং মুখ রিলেটেড। তো আজকের এই পডকাস্টটিতে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, এবং অনেক কিছু জেনে আপনারা আমি আশা রাখছি ব্যক্তিগত হিসেবে অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন পুরো পডকাস্টটি দেখুন। তো আজকে আমাদের এই পডকাস্টটিতে আমাদের সঙ্গে আছে ডক্টর দীপ্ত দে, আমার খুব কাছের একজন মানুষ, বন্ধু বা দাদা যাই বলুন না কেন, খুব কাছের একজন মানুষ। তো ডক্টর দে, আপনাকে অনেক স্বাগত জানাই আজকের এই পডকাস্টটিতে। ডক্টর দে, আগে আপনার সম্পর্কে জানবো, আপনার সম্পর্কে। আমি প্র্যাকটাইজিং ডেন্টাল সার্জন, অ্যালং উইথ দ্যাট ফেলোশিপ ইন ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, আর আমি ডিপ্লোমা করেছি রিহ্যাবিলিটেড অঙ্কোলজির ওপরে। তো 2018 ব্যাচের স্টেট টপার, গোল্ড মেডেলিস্ট, আর কাকদ্বীপে ওয়েস্ট বেঙ্গল, ছত্তিশগড়, পাবলিক হেলথে অল ওভার ইন্ডিয়াতে ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার। বাহ। তো কাকদ্বীপে রিসেন্টলি 2 ইয়ার মতো হলো প্র্যাকটিস করছি। এই পড়াশোনা কোথায়, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক? আমার যদি আমি প্রাইমারি লেভেল এডুকেশন যদি বলি, সেটা আমার ইনিশিয়ালি হয়েছে দমদম নাগের বাজারে। আচ্ছা। তারপর আমার হাই স্কুলিংটা সেটা কাকদ্বীপ থেকেই হয়েছে, কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির থেকে। আচ্ছা। তারপরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তারপরে আমি আমার পিজি কমপ্লিট করি, অ্যান্ড আফটার দ্যাট ফেলোশিপ কমপ্লিট করা জিডিএ থেকে। তো এভাবে আমার এডুকেশন লাইফ এন্ড হয়। মানে পুরোলি কাকদ্বীপের ছেলে বলা যেতে পারে। কমপ্লিটলি কাকদ্বীপের ছেলে। আর কাকদ্বীপে মোটামুটি কাজকর্ম চলছে? কাকদ্বীপেই চলছে, কাকদ্বীপে প্রত্যেক বুধবার করে আমি থাকছি। আচ্ছা। আর মানে এখানে চেম্বার করেন? এখানে ওরাল হাইজিনের কথাটা যেটা আপনি বললেন, সেটাতে সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে ব্রাশ করাটা। আমরা প্রতিদিন সকালে উঠে ব্রাশ করি, তো আমরা কিভাবে ব্রাশ করব এবং দিনে কতবার করব যদি একটু বলেন। দেখুন, ব্রাশটা এই জন্য দরকার যে আমরা খাবারগুলো যেগুলো খাই, টুথ সারফেসটা ধরুন আপনি আপনার ফ্লোরের টাইলস যেমন লাগালেন ঠিক সেরকম না, ওর মধ্যে অনেক
কার্ভেচার থাকে। কার্ভেচার মানে অনেক কিছু জায়গায় ডিপ্রেশন থাকে, গর্ত মতো থাকে, কিছু জায়গায় একটু ওঠা থাকে, কিছু জায়গায় একটু নিচু থাকে। তো ওখানে ফুড মানে খাবারের যে পার্টিকেলগুলো সেগুলো স্টিক করে যায়, রয়ে যায়, ঢুকে যায় আর কি। আচ্ছা, ওটাকে প্রপারলি ব্রাশিং করে রিমুভ করাটা ওটা উচিত। তো বিং আ ডেন্টিস্ট আমি সবসময় রেকমেন্ড করি 2 টাইম ব্রাশ করা। সকালে একটা হলো আফটার ডিনার, আচ্ছা সেটা তো কম্পালসারি করা। সেকেন্ডলি হলো মর্নিংয়ে আপনি আইদার ব্রেকফাস্ট করার পরে আপনি ব্রাশিং করতে পারেন। মানে ব্রেকফাস্ট করার পরে? ব্রেকফাস্ট করার পরে সাধারণত ঘুম থেকে উঠেই ব্রাশ করে। ব্যাপারটা এরকম, আপনি ঘুম থেকে উঠে ব্রাশিং যে করবেন, ব্রাশিংটা কেন করা হয়? খাবারটাকে বার করার জন্য, তাই না? যদি আপনি রাত্রিবেলা ব্রাশিং করে রাখেন সেখানে ফুড পার্টিকেল থাকে না, আচ্ছা, মুখে আপনার একটা স্মেল থাকবে মেবি, তার জন্য আপনি চাইলে করতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে এবার আমাদের মুখে কিছু কিছু গুড ব্যাকটেরিয়া থাকে যেটা আমাদের ডাইজেশনে খুব হেল্প করে, সকালবেলার ব্রাশিংটা ঘুম থেকে উঠে আপনি না করে যদি সামান্য একটুখানি গরম জল খান আপনি, সেটা আপনার ডাইজেশনে হেল্প করবে। খালি পেটে? খালি পেটে। যদি সামান্য কিছু উষ্ণ গরম জল যদি খান সেটা আপনার ডাইজেশনে হেল্প করবে। তারপরে আপনি চাইলে ব্রেকফাস্ট করলেন, করার পরে আপনি ব্রাশিং করে নিলেন, তো আফটার ব্রেকফাস্ট আপনার টুথটা ক্লিন হয়ে গেল পুরোপুরি। মানে আপনি অলমোস্ট একটা 8 to 10 আওয়ারের গ্যাপ পেয়ে যাচ্ছেন। যে আপনি বলছিলেন না মুখে দুর্গন্ধ হওয়ার ব্যাপারটা, সেটা আর আপনার হবে না, কারণ যেখানে খাবার থাকছে না ব্যাকটেরিয়ার জন্য, যেখানে শুধুমাত্র খাবার ইন দ্য সেন্স যেটা আমরা খাচ্ছি সেটা না, ফুড পার্টিকেলগুলো যেটা ব্যাকটেরিয়ার খাবার, ব্যাকটেরিয়া যখন সেটা পাচ্ছে না তখন ওই স্মেলটাও তৈরি হবে না। আচ্ছা, টুথপেস্ট যেটা বলি, টুথপেস্টটা তো মেন ব্রাশ করার জন্য। বিভিন্ন কোম্পানি আছে, এই টুথপেস্ট এটা ভালো, এই কোম্পানি বলছে আমাদের এই বিষয়গুলো আছে, আপনার টুথপেস্টের লবণ আছে নাকি, বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ আমরা দেখি। এখন কোন টুথপেস্ট দিয়ে ব্রাশ করাটা বেস্ট? দেখুন, আমি পার্সোনালি কোনো হাইলি এক্সপেন্সিভ টুথপেস্ট আমি পার্সোনালি ইউজ করি না। ডে টু ডে লাইফে নর্মাল টুথপেস্ট আমি ইউজ করি। সেটা কি ডেন্টিস্টের নিয়েই করা উচিত? অবভিয়াসলি, যদি আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আমরা ব্রাশিং করছি, যদি কেউ নর্মালিও যদি করে, ধরুন আমি ধরলাম সে ওরাল হাইজিন প্রপার মেনটেন করছে না, যদি নাও যদি করে, সে অ্যাটলিস্ট মর্নিংয়ে টুথব্রাশ করছে। আর মর্নিংয়ে যদি কেউ টুথব্রাশ যদি করে, সে তার দাঁত যদি লাইফে কম হলেও যদি 75 ইয়ার পর্যন্ত যদি থাকে, তাহলে আপনি সেটাকে ক্যালকুলেট করুন সে তার সারা জীবনে কতবার দাঁত ব্রাশ করছে। তো আপনি যেই জিনিসটা রেগুলার আপনি ইউজ করছেন তার সম্পর্কে কি আপনার রিসার্চ করা উচিত না, যেটা সেটা আপনার শরীরের জন্য সঠিক কিনা? টুথপেস্টের মধ্যে অনেক ভ্যারাইটি থাকে তো। বাচ্চাদের জন্য যেটা রেকমেন্ডেড থাকে ফ্লোরাইড, যেই টুথপেস্টে থাকবে সেটা ইউজ করার জন্য। ফ্লোরাইড কি করে? আমাদের দাঁতের ক্ষয়টাকে প্রতিরোধ করে, সহজে দাঁতে পোকা হতে দেয় না, দাঁতে ক্যাভিটি হতে দেয় না। অনেক জায়গায় দেখবেন অনেক দেশে জলের মধ্যে ফ্লোরাইড খুব বেশি পাওয়া যায়। রিসেন্টলি একটা কেস বলছি, আপনাদের কাকদ্বীপে অক্ষয়নগর বলে একটা জায়গা আছে সম্ভবত, তো অক্ষয়নগরের একটা ফ্যামিলি আছেন, তো ওনারা আমার সঙ্গে দেখা করেন, ওনার মেয়েকে নিয়ে আসেন উনি। প্রত্যেকটা দাঁত ছোট ছোট, মানে নিচে ছোট ছোট, হ্যাঁ, প্রত্যেকটা দাঁত ছোট ছোট সাইজে, আর সবকটা দাঁত এরাপ্ট হয়নি, প্রত্যেকটা দাঁত একদম হলুদ। একদম হলুদ মানে ওটা অনেকটা কালারটা আপনার ডার্ক ইয়েলোইশ কালার, মানে ওই কাঁঠালের উপরে শেলের কালার ঠিক হয়, ঠিক এরকম টাইপের। এজ কেমন? এজ হার্ডলি মেয়েটার 12 বছর টছর হবে বয়স। আচ্ছা, তো আমি তখন ওনার সঙ্গে কথা বললাম, ওনাকে জিজ্ঞেস করলাম আপনার আশেপাশে কোনো বাচ্চাদের কি প্রবলেম আছে? বললো না স্যার, আমাদের এই প্রবলেম নেই কারো। আপনি জল কোথা থেকে খান, কি করেন, কি সব কিছু আমি জিজ্ঞেস করি। তো বেসিক্যালি ওই মেয়েটার ক্ষেত্রে যেই প্রবলেমটা হয় সেটা ফ্লোরোসিসের জন্য হয়, মানে তার যেটা জলটা যেটা খাচ্ছে বা তার মাধ্যমে কোনোভাবে ফ্লোরাইড তার শরীরে যাচ্ছে, যার অ্যাজ আ রেজাল্ট এই প্রবলেমটা হয়েছে। ইভেন সেটা এমনও হতে পারে যে সে চাইল্ডহুড থেকে যেটা কনজাম্পশন করছে তার জন্য হচ্ছে, বা এমনও হতে পারে তার মাদার ডিউরিং প্রেগনেন্সি এমনভাবে কিছু করেছে যার জন্য এফেক্ট ওনার এটা হচ্ছে। তারপর যখন আমি ওনার ফ্যামিলি হিস্ট্রি নিলাম, তখন আমি ধীরে ধীরে জানলাম ওনার 4 বছরের একটা বাচ্চা মেয়েও আছে, তারও সেম প্রবলেম, ইনিশিয়াল স্টেজ, তারও সেম প্রবলেম। অ্যান্ড সব থেকে প্যাথেটিক ব্যাপার হলো যেটা, এই প্রবলেমগুলো হয়ে গেলে এটার কোনো আর ট্রিটমেন্ট নেই। তো কী করে এটা ট্রিটমেন্ট নেই আমি এই জন্য বললাম,
ন্যাচারাল টুথকে রাখার জন্য কোনো ট্রিটমেন্ট নেই, যেখানে ওর দাঁতই উঠছে না, দাঁতগুলো হাড়ের মধ্যে বাঁকা তেরা হয়ে আছে। একটা দাঁত ধরুন এটা আমাদের বোন, এভাবে দাঁত থাকবে, এভাবে উঠবে, সেটা এভাবে নেই, এভাবে আছে বা নিচের দিকে আছে, বিভিন্নভাবে হাড়ের মধ্যে ছড়িয়ে আছে দাঁত, সেগুলোকে হাড়ের থেকে সার্জারি করে বার করা, তারপর ইমপ্লান্ট করা, এভাবে তাকে। এবারে একটা নর্মাল ফ্যামিলির ক্ষেত্রে পসিবল না একটা টাইটেনিয়ামের ইমপ্লান্ট এফোর্ড করা, ইমপ্লান্ট অনেকটা এক্সপেন্সিভ। এবার নর্মালি আমার কাছে যারা ইমপ্লান্ট করায়, আমি টাইটেনিয়াম ছাড়া আমি অন্য ইমপ্লান্ট করি না। ইটস আ ভেরি মাচ এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, প্রচুর দাম। এক্স্যাক্টলি, কারণ টাইটেনিয়াম ইউজ করা হচ্ছে ওতে। আর আপনি যদি স্টিল ইউজ করি, আগে যেটা হতো স্টেনলেস স্টিলকেও ইউজ করা হতো, এমআরআই বা সিটি স্ক্যান যদি করা হয় সেক্ষেত্রে তখন তার খুব প্রবলেম হবে। তার এমআরআইয়ের আগে তাকে ইমপ্লান্ট রিমুভ করতে হবে, না হ্যাঁ কোনোভাবে পসিবল হবে না তার। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের জানা উচিত আলটিমেটলি আমাদের নিজের স্বাস্থ্যের জন্য, তার সাথে সাথে আমাদের আপকামিং জেনারেশন যারা আসছে। সাপোজ ধরুন কালকে আপনার বিয়ে হলো, আপনার একটা কনসিভের প্ল্যানিং করছেন আপনার ওয়াইফ, সেক্ষেত্রেও যদি আপনারা প্রিকশন যদি না নেন তাহলে সারা বেবিকেও সাফার করতে হবে, আর আপনাদেরকেও ইনডাইরেক্টলি সাফার করতে হবে। তো ওনাদেরকে আমি বলি, সব কিছু ওনাদেরকে বোঝাই যে প্যানিক করার কোনো দরকার নেই, ওর এজটা আরেকটু হতে দিন। অবভিয়াসলি একটা মেয়ে যেহেতু বিয়ের প্রবলেম হবে, সব কিছু হবে। আপনি কিছুটা সময় যাক, আপনি আমার সঙ্গে দেখা করুন, যখন ওর এজ 16 হয়ে যাবে, এখন 13-14 আই থিঙ্ক অ্যারাউন্ড, 2 বছর পরে 3 বছর পরে আপনি ওর সঙ্গে দেখা করুন। যদি আমি ঠিকঠাক যদি আমি থাকি তাহলে সম্ভবত আমি ওই মেয়েটার সার্জারিও ফ্রি অফ কস্ট করবো। সে তো আমি এই বিষয়টা পরে আসতাম। আমি তার আগে একটা যেটা প্রশ্ন করেছিলাম যে তাহলে কোন টুথপেস্ট বেস্ট। এক্স্যাক্টলি, তো টুথপেস্ট প্রথমত বাচ্চাদের জন্য ফ্লোরাইড যেই টুথপেস্টে থাকবে সেটা ইউজ করা উচিত। সেকেন্ডলি যেই টুথপেস্টের মলিকিউলসগুলো যেগুলো ইউজ করা হয় তার মধ্যে কিছু কিছু থাকে সোডিয়াম লরেল সালফেট। আমরা ভাবি যে প্রচুর করে ফেনা হচ্ছে টুথপেস্টে, ওটা হয়তো সেটা সব থেকে বেস্ট হবে, কিন্তু যে সোডিয়াম লরেল সালফেট সেম জিনিসটা শ্যাম্পুতেও ইউজ করা হয়, যেটা হেয়ারের জন্য খারাপ, যেটা আমাদের ফেস ওয়াশে ইউজ করা হয় ফোম করার জন্য, মানে ফ্যানা করার জন্য, সেটা আমাদের স্কিনের জন্য খারাপ। আর আপনি কনস্ট্যান্ট সোডিয়াম লরেল সালফেট আপনি মুখে ইউজ করে যাবেন, যেটা কোথাও না কোথাও আপনার স্কিনের সঙ্গে টাচ হচ্ছে, আপনার পেটের ভেতরেও যাচ্ছে, আর এতটা লং ডিউরেশনের জন্য ধীরে 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 এই হ্যাবিটগুলো আমাদের শরীরকে এমনভাবে ক্ষতি করে যেটা আমরা কখনো বুঝতেও পারি না যে এটা আমার ওই হ্যাবিটটার জন্যই প্রবলেমটা হচ্ছে, আমাদেরকে বুঝতে পারবে না। এক্স্যাক্টলি। তো আজকে আমি স্পেসিফিকলি যদি আমি বলি, অনেকে হয়তো বা আপনাকে এসে বলবে, প্রমোট করবে, আরে আমাদের টুথপেস্টটা এটা খুব বেটার, বা আমরা এটা হার্বাল টুথপেস্ট, এটা খুব বেটার, এতে সল্ট আছে এটা বেটার, এতে এটা আছে সেটা বেটার, ওতে ওটা আছে বেটার। আলটিমেটলি টুথপেস্টের রিজন কি, কেন আমরা ইউজ করি এটাও জানতে হবে। যদি আমি রিসেন্টলি কিছুদিন আগে আমি জাপান গেছিলাম, জাপানে টুথব্রাশে টুথপেস্ট ইউজ করা হয় না। কি ইউজ করা হয়? বেসিক্যালি জাপানের জন্য মানে এতটা ডেভেলপ ওরা, নর্মাল প্লেন ব্রাশ থাকে। আচ্ছা, তো ব্রেসেসের মধ্যে অলরেডি ওদের একটা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট কিছু দেওয়া থাকে, যখন আপনি ব্রাশিং করবেন আপনার ওই ফ্রেশনেস ফিলটা আসবে মিন্টের জন্য, আর তার সঙ্গে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টটা আপনার ব্যাকটেরিয়াগুলোকে কিল করবে। ওর মধ্যেই থাকে, ওর মধ্যে এক্সট্রা করে পেস্ট ইউজ করতে হয় না। ইউজ অ্যান্ড থ্রো নাকি? ইউজ অ্যান্ড থ্রো। তো অ্যান্ড ভেরি কস্ট এফেক্টিভ, খুব লো কস্টের, না এমন না যে খুব এক্সপেন্সিভ এরকম কোনো কিছু না। তো জাপানে এখন এটাও আপনি দেখতে পারেন চাইলে, তো জাপানে এখন এভাবে ইউজ করা হয়। তো ইনিশিয়ালি যখন আমি ফার্স্ট যাই, তো আমারও বেসিক্যালি এক্সপিরিয়েন্স ছিল না এটা। তো আমি যেই হোটেলে যেখানে ছিলাম আমি, টুথব্রাশ ছিল অনেকগুলো, ডিসপোজাল টুথব্রাশ, ওই প্যাকেটের মধ্যে প্যাকেট কাটলাম। তো আই ওয়াজ ফাইন্ডিং ফর টুথপেস্ট, ওয়ার ইজ দ্য টুথপেস্ট, অ্যান্ড মর্নিং হয়েছে। আর আমার একটা ব্যাড হ্যাবিট, আমি ইভেন যদি সামান্য 1 আওয়ারের জন্য যদি আমি ঘুমাই, আমার ব্রাশ না উঠে আমার ফ্রেশ ফিল হয় না। তো আমি এইদিকে সেদিকে খুঁজলাম, খোঁজার পরে আমি রিসেপশনে কল করলাম যে ক্যান ইউ অ্যারেঞ্জ আ টুথপেস্ট ফর মি। তো ও আমাকে বললো শিওর স্যার, নো প্রবলেম, বাট আই থিঙ্ক ইউ ডোন্ট নিড ইট, ট্রাই ইট ফার্স্ট, আফটার দ্যাট যদি আপনার মনে হয় তাহলে আপনি বলতে পারেন, আমরা অ্যারেঞ্জ করে দেবো। তো যখন আমি খুললাম, ইউজ করলাম,
দারুণ। আমাদের টুথপেস্টে কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু এজেন্ট থাকে যেটা আমাদের ব্যাকটেরিয়াগুলোকে কিল করে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। সেকেন্ডলি হলো টুথপেস্টের মধ্যে যেই কন্টেন্টগুলো যেগুলো ইউজ করা হয় সেগুলোর সাইজ কতটা, মানে যেমন ধরুন একটা স্যান্ড আর একটা পাউডারের যে পার্টিকেলগুলো সেটা অনেকটা সেটা ছোট, সেটা আপনি যদি হাতে যদি আপনি রাব করেন তাহলে আপনার হাতের চামড়া উঠবে না, কিন্তু আপনি যদি এটা স্যান্ড মানে আপনি একটা বালিকে যদি আপনি আপনার হাতে যদি ঘষেন তাহলে আপনার হাতের চামড়া উঠবে। তো গ্রামের দিকে মোস্টলি এটা হয় যে যত বেশি খড়খড়ে হবে মেবি তত আমার দাঁতের জন্য ভালো। কনসেপ্টটা ভুল, কারণ দাঁতকে প্রোটেক্ট করে এনামেল, আর আপনি যদি ঘষে 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 এনামেলকে যদি ক্ষয় করে দেন, এনামেল অনেক শক্ত। কিন্তু এটা মাথায় রাখবেন যে ইভেন যদি একটা স্টোনের স্ট্রাকচার যদি তৈরি করা হয় ওই টিউবওয়েলের জন্য, আর তাতে যদি কলসি একটা জায়গায় বারবার রাখা হয় সেখানেও একটা গর্ত মতো তৈরি হয়ে যায় সময়ের সাথে সাথে। ঠিক সিমিলারলি যেই দাঁতে আপনি 60-70 বছর ধরে ঘষে যাচ্ছেন তার এনামেল আর অবশিষ্ট কিছুই থাকবে না। তো প্রথমে আপনি যেটা বললেন সেন্সিটিভিটি, তার রিজন টুথপেস্ট। হাই সেন্সিটিভিটি হয়ে গেল তো ওরাল হাইজিন তো অবভিয়াসলি আছে, কিন্তু তার আরেকটা রিজন হলো টুথপেস্ট। আমরা নিজের অজান্তে এমন টুথপেস্ট ইউজ করছি যেটা আমাদের টুথকে আরও ড্যামেজ করছে। তো সবসময় কনসিডার করুন স্পেসিফিকলি এমন কোনো ব্র্যান্ড যারা পার্টিকুলারলি টুথপেস্টই বানায়, মানে অনলি ফর টুথপেস্টই প্রোডাকশন করে। টুথপেস্ট আচ্ছা, যাদের এমন না যে আমাদের মাল্টিপল কসমেটিক প্রোডাক্ট আছে। আই থিঙ্ক আপনাদের মধ্যে অনেকে রিলেটও করতে পারবেন যে আমি কোন কোন ব্র্যান্ড স্পেসিফিকলি বলতে চাইছি, আমি নাম নিতে চাই না। তো যারা বিভিন্ন কসমেটিক প্রোডাক্ট বানালো তার মধ্যে টুথপেস্টও একটা, তাদের R&D তারা কতটা করবে? যদি আমি স্পেসিফিকলি কোনো ব্র্যান্ড বলি, আমি সেটা আইদার কোলগেট হোক, ক্লোজ আপ হোক, এরা মেইনলি কী করছে, এদের টুথপেস্টটা হলো এদের মেইন বিজনেস। তো ওইখানে তো মেইন তাদের ফোকাস থাকে। ইন্টারন্যাশনালি গ্লোবালি বিভিন্ন ডেন্টিস্ট, বিভিন্ন ডক্টরকে নিয়ে তারা ল্যাবে মাইক্রোস্কোপে দেখছে তাদের যে পার্টিকেলগুলো সেগুলো শেপ কীরকম, রাউন্ড শেপ, স্কোয়ারিশ শেপ, কিউবিক্যাল শেপ, তাদের যেই যেগুলো ইউজ করা হচ্ছে সোডিয়াম লরেল সালফেট যদি ইউজ করে তার কন্টেন্টটা ঠিক কতটা আছে, কতটা রিডিউস করা যায় ওটা, এইসব ফর্ম ফ্যাক্টরগুলো অনেকটা ম্যাটার করে। তো আই পার্সোনালি প্রেফার কোলগেট অ্যান্ড এটা আমার চাইল্ডহুড থেকেই আমি ইউজ করছি। তো আমি এটা বলবো না যে আপনি কোলগেটই ইউজ করুন, মানে এটা আমি নর্মালি কোলগেট আপনি আপনার ভালো লাগে তাই আপনি ব্যবহার করেন। এক্স্যাক্টলি। এবার মেডিকেটেড টুথপেস্ট আর দেয়ার, বাট যদি আপনার কোনো স্পেসিফিক প্রবলেম হয়, লাইক আপনার কোনো সেন্সেশন হচ্ছে, সেন্সিটিভিটি হচ্ছে, আপনি আপনার ডক্টর ভিজিট করে সেখানে তারা অনেক টাইপের টুথপেস্ট আছে যেগুলো প্রেসক্রাইব করবে, আপনার কিওর হয়ে যাবে সেন্সেশন। তার সাথে সাথে আপনার গাম রিলেটেড প্রবলেম হচ্ছে, আপনার মাড়ি ফুলে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে, তার জন্য স্পেসিফিক ট্রিটমেন্ট আছে, তার জন্য মেডিসিনস আছে, তার জন্য স্পেসিফিক মেডিকেটেড টুথপেস্ট আছে যেগুলো আপনি ইউজ করলে আপনাদের এই প্রবলেমগুলো সলভ হবে। আচ্ছা, একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ওরাল সেক্স, যেটা ওরাল সেক্সের ফলে কি ওরাল ক্যান্সার হয়? এটা একটা কমপ্লিটলি মিথ। আচ্ছা, ওরাল সেক্সের সঙ্গে ওরাল ক্যান্সারের কোনো রিলেশন নেই। ওরাল ক্যান্সার তখনই হবে যখন আপনি টোবাকো কনজিউম করবেন, তার সাথে সাথে কোনো ফ্রিকশন থাকবে, আপনার দাঁতে শার্পনেস আছে, বা এমন কিছু খাচ্ছেন যেটা আপনার চামড়াকে কন্টিনিউয়াসলি রাফ করছে, ঘষে দিচ্ছে, আলসার হচ্ছে, ঘা হচ্ছে, সেখান থেকে আপনার ক্যান্সার হবে। একটা ইন্টারেস্টিং ব্যাপার শুনলে হয়তো আপনি হাসবেন এখন। ওরাল সেক্স যেটা বলা হয় না, মেইনলি যদি আমি ফিমেলদের কথা যদি বলি, ফিমেলদের জেনাইটাল পার্ট যদি আমি ভ্যাজাইনার কথা যদি বলি, ভ্যাজাইনাতে যেই ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া আপনার দইতেও থাকে, নর্মাল কার্ড যেটা সেই কার্ডেও থাকে। তো এবার আপনি ভেবে দেখুন, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া যেটা আপনি খাচ্ছেন দইতে আছে আপনার, যেটা আপনার শরীরের জন্য ভালো, সেটাই আপনার ভ্যাজাইনাতে আছে। সিরিয়াসলি? তো ইটস আ ইন্টারেস্টিং থিং, ফানি থিং, কিন্তু এটা ট্রু। হ্যাঁ, এবার ক্যান্সার না, কিন্তু অনেক হয় কিছু কিছু ট্রান্সমিটেড ডিজিজ থাকে, ধরুন লেডি ক্যারি করছে এমন টাইপের কিছু ডিজিজ অলরেডি তার এক্সিস্টিং শরীরে, বিভিন্ন টাইপের রোগ আক্রান্ত উনি,
বা এমন কোনো লেডি যিনি মাল্টিপল পার্টনারের সঙ্গে সেক্স করছেন, আচ্ছা, সেক্ষেত্রে কিছু ট্রান্সমিটেড ডিজিজ থাকে যেগুলো হয়, সেক্ষেত্রে তখন প্রিকশন নিতে হয়, তখন প্রিকশন। কিন্তু এবার আপনি কোনো সিঙ্গেল কারোর সঙ্গে আপনি রিলেশনে আছেন, ইট ক্যান বি ইউর ওয়াইফ, ইট ক্যান বি ইউর হাজব্যান্ড, বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার পার্টনার যেই হোক না কেন, একজনের সাথে আছেন, সে প্রপারলি মেনটেন করে, সেখানে প্রবলেমের কোনো কিছু নেই। কারণ আলটিমেটলি ভ্যাজাইনাতে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া পাওয়া যায়, যেটা আপনার দইতে থাকে। এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আরেকটা এটা আমার পার্সোনালি একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা যখন ছোট থাকি তখন দাঁত পড়ে, বলে দুধের দাঁত যেটা আমরা বলি, ঘরে বলা হয়, তো তাদের দাঁত পড়ে, তাদের দাঁত ওঠে। আবার যাদের বয়স ধরুন 70, 75, 80, তাদেরও দাঁত পড়ে, স্বাভাবিক পড়ে, কিন্তু তাদের দাঁতটা কিন্তু আর ওঠে না। আমি যখন ছোটো ছিল আমারও পড়েছে, আমার উঠেছে, এবার যারা বয়স হয়েছে তাদের পড়ে যায়, তো তাদের ওঠে না কেন? আর মিডিল এজে কেন দাঁত পড়ে না? তখনই তোলা হয় যখন যন্ত্রণা মিডিল এজে, তখনই তার দাঁত তোলা হয়, এমনিতে দাঁত পড়ে না, এটা কেন হয়? দেখুন, যখন আপনি আমি ইন জেনারেল দেখি, আমি দেখবেন যখন একটা বাচ্চা জন্মায়, ধীরে ধীরে তার মাথায় চুল আসে, বয়সের সাথে সাথে চুল সাদা হয়, মিডলে ব্ল্যাক হয় না, রেয়ার কেসে কারো ব্ল্যাক হয়, ধীরে ধীরে হয়, এজের সাথে সাথে হয়। তো এটা কমপ্লিটলি আমাদের জেনেটিক, মানে আমাদের জিন, আমাদের শরীরের গঠন ঠিক এরকমভাবে যে এটা এইভাবেই চলবে, এভাবেই প্রসিডিং হবে। এবার বাচ্চাবেলা কেন দাঁত ওঠে? ইরাপশন যেটা হয়, দুধের দাঁত যেটাকে আমরা বলি, ডিসিডিয়াস টুথ যেটাকে আমরা বলি দুধের দাঁত, সেগুলো রুট ছোট হয়, শেকড়গুলো ছোট থাকে। নিচে যখন দাঁত গজানো শুরু করে, যেটাকে পার্মানেন্ট টুথ বলি, সেটা ধীরে ধীরে ওপরে উঠতে থাকে, আর ওই ওপরের যে ছোট দাঁতগুলো যেটাকে দুধের দাঁত বলা হয়, সেটাকে ঠেলে দিতে থাকে। তো ধীরে ধীরে সেটা হাড়ের থেকে লুজ হয়ে যায়, কারণ নিচেরটা থেকে সেটা ধাক্কা দিচ্ছে, আর একটা সময় সে পড়ে যায়, নিচেরটা উঠে যায়। কিন্তু যেটা পার্মানেন্ট টুথ হয়, তার রুটের সাইজ অনেকটা বড় হয়, অনেকটা ডিপ থাকে। এবার যদি আমি সামনের দাঁতগুলো বলি, সামনের দাঁতগুলোর ক্ষেত্রে একটা করে রুট থাকে, পেছনের দাঁতগুলোতে কিছু কিছুতে দুটো থাকে, আর একদম শেষের যেগুলো মোলার, সেগুলোতে 3টে করে থাকে, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে 4টে রুটও থাকে। সেগুলো আমাদের পিলারের মতো কাজ করে। একটা বাড়ির পিলার যেমন ঠিক থাকে, ঠিক সেরকমভাবে পুরো মুখটাকে সাপোর্ট দিয়ে রাখে সেইগুলো। তো হাড়ের সঙ্গে পিডিএল ফাইবার, তো পিডিএল ফাইবার হাড়ের সাথে দাঁতটাকে ওটাকে অ্যাটাচ করে রাখে, যতক্ষণ না পর্যন্ত ওখানে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে, কোনো এক্সটার্নাল ফোর্স লাগছে, সেটা ট্রমা হতে পারে বা কোনো আঘাত হতে পারে, ততক্ষণ পর্যন্ত সেখানে দাঁত পড়বে না। ওই বয়সের সাথে সাথেই পড়বে, কারণ আলটিমেটলি এটা আমাদের জেনেটিকলি হয়ে আসে। এক্স্যাক্টলি। আর এটা ফানি একটা কোশ্চেন, সেটা হচ্ছে আক্কেল দাঁতের নাম আক্কেল দাঁত কেন? এটা আমার জানা, এটা আমি জানতে চাইছি। অনেকে বলে যে আক্কেল দাঁত উঠলে নাকি তার আক্কেল হয়। সরি, আমার কাছে স্পেসিফিক কোনো আনসার নেই, তবে হ্যাঁ, নামটা আক্কেল কেন এটা জানতে। এক্স্যাক্টলি, একটা বয়সের সাথে ওটা আসে। হ্যাঁ, মানে সব দাঁত যখন চলে আসলো তারপরে ওটা আসে। এবারে যখন আমরা মানে টিনেজার থাকি, যখন সেই সময় আমাদের বুদ্ধিটা একটু কম থাকে, ধীরে 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 আমরাও গ্রো করলাম, তার সাথে সাথে ওই দাঁতটাও হচ্ছে। মেবি বিকজ অফ দ্যাট, যে তার জন্য বলা হয় ওটা আক্কেল দাঁত, ওর সঙ্গে আক্কেল, মানে এবার তোর আক্কেল হলো। কিন্তু এর সঙ্গে কোনো সাইন্টিফিক কোনো রিজন নেই এই ওয়ার্ডিং এর সঙ্গে। ওটার নামই আক্কেল দাঁত। আক্কেল দাঁত আমাদের মেডিকেল টার্মে ওটাকে উইজডম টিথ প্রচলিত হয়ে আছে কথায়। এক্স্যাক্টলি, যে ওটাকে উইজডম টিথ বলে, আমরা থার্ড মোলার বলি। এই আপনার নিজস্ব একটা এক্সপিরিয়েন্স আমি শুনতে চাইবো। ট্রিটমেন্ট তো করেন, তো এমন কোনো অভিজ্ঞতা যেখানে নিজেকেও অবাক করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে? রিসেন্টলি একটা ইনসিডেন্ট হয়েছে আমার। আমি বাড়িতে আছি মর্নিংয়ে, তো আমার একজন নোন পার্সন আমাকে কল করেছেন যে আমাদের পরিচিত একজনের একটা প্রবলেম হয়েছে, তার হাত কেটে গেছে। আচ্ছা, তো আপনি কি আছেন কাকদ্বীপে? আমি বললাম আমি কাকদ্বীপেই আছি। তো আমাকে বললো আমি নার্সিংহোমে নিয়ে যাব ডাইরেক্টলি আপনাকে দেখানোর জন্য, না বাড়িতে আসবো, যেটা প্রেফার করবেন। আমি আমার ডাইনিং টেবিলে, মা ওরা চা খাচ্ছে, এবার আমি মা ওর সাথে গল্প করছি, তারপরে আমি এবার কলকাতার জন্য বেরোবো। তো সেই সময় একটা ছেলে আসলো আমার নোন, আর আরেকটা গাড়ি ঢুকলো আমার বাড়িতে। তো ছেলেটার হাতে একটা বাজারের ব্যাগ ছিল।
তো আই ওয়াজ এক্সপেক্টিং দ্যাট যে কেউ বলছে যে হাত কেটে গেছে, ইন দ্য সেন্স কোনো কাট লেগেছে বা কিছু হাত কেটে গেছে। তো সে একটা বাজারের ব্যাগ নিয়ে এসছে, আমার মা ওরা আমরা বসে আছি সব কিছু। তো সাডেনলি সে বলছে যে স্যার ব্যাগে হাত আছে বলে কাটা হাত বার করে এভাবে দিচ্ছে। মানে ব্যাগের মধ্যে কাটা, ব্যাগের মধ্যে হাত এই জায়গা থেকে কেটে গেছিল, সেই কাটা হাতটাকে বাজারের ব্যাগে করে জাস্ট নিয়ে এসে, মানে উনি নিয়ে এসছে নাকি ওনার একজন, আচ্ছা, যিনি পেশেন্ট তাকে তো গাড়িতে করে নিয়ে এসছে, তার এখানে হাত নিচে বসে আছে, তার হাত নেই, সে গাড়িতে এসে সে আমার বাড়ির পার্কিং এ। আচ্ছা। আর ওর কাটা হাত নিয়ে আরেকজন আমার বাড়িতে আমার ডাইনিং টেবিলের কাছে হাত বার করে বলছে কাটা হাত। তো আমাকে জাস্ট তার 2-3 দিন আগে আমার একজন স্টাফ আমার কাছে জয়েন করেছিল, তো থ্যাঙ্কফুলি সে ছিল বাড়িতে। তো আমি ওকে বললাম রূপম অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল আমাকে একটা জার ক্লিন করে দাও যে কোনো কিছু, আর হাতটাকে ওর মধ্যে রাখতে হবে। মাকে বলছি মা তুমি কৌটো টোটো কিছু একটা দাও, এক্ষুনি হাতটাকে প্রিজার্ভ করতে হবে। মা বলছে আমি কি কৌটো দেবো, আমি কি মানে মা দেখুন আমরা ডক্টর, আমাদের হ্যাবিট আছে, কিন্তু ফ্যামিলির অন্য কারো তো নেই। মা ঘাবড়ে গেছে, কি কৌটো দেবে কি করবে। আমি বলে মা বিস্কিটের কৌটো দিয়ে দাও, অ্যাটলিস্ট সেখানে সব কিছু রাখুক। তো ঢেলে দিয়ে সেই কৌটো দিয়েছে। আমার যে স্টাফ যে জয়েন করেছিল ও সেটাকে ক্লিন করে ধুয়ে বিটারাইন দিয়ে স্টেরিলাইজ করে তারপরে ওই স্যালাইন দিয়ে ওই কাটা হাতকে আমার ডাইনিং রুমে বসে হাতকে রাখলাম। তারপরে ওর পেশেন্ট যে সামনে বসেছিল তাকে নিয়ে এসে তাকে প্রাইমারি ট্রিটমেন্ট করে তারপর তাকে ইমিডিয়েটলি মণিপালে পাঠালাম যে ট্রিটমেন্ট করার জন্য, যে আপনারা যান। তারপরে আমিও আসছি, মানে পুরো সেপারেট হাত, কাটা হাত। তো এরকম কিছু কিছু স্টোরি থাকে। আমি আরেকটা ঘটনা শুনেছিলাম, অ্যাক্সিডেন্টের কোনো ব্যাপার, হাড় সংক্রান্ত কোনো বিষয় এই পার্টিকুলার। হ্যাঁ, সেটাও হয়েছে খুব একটা সময় না, আজ থেকে প্রায় 2-3 মাস আগের একটা ঘটনা। আমি ফিরছি, সেই সময় একটা নার্সিংহোম থেকে কল, স্যার একটা অ্যাক্সিডেন্ট কেস জাস্ট এসছে অ্যান্ড কন্ডিশন ভালো না, এমার্জেন্সি ওটি করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে হঠাৎই ফোনটা আসে। আমি বললাম যে রেডিওলজিক্যাল ডায়াগনোসিস করতে হবে, আপনি এক্স রে প্লেটগুলো আমাকে পাঠালো। আমি দেখলাম তার চোয়াল ভাঙা আছে, এখানে ভাঙা আছে। লাইক ঠিক আছে আপনারা অ্যারেঞ্জ করুন, আমি আসছি। তো আমি ঘন্টাখানিকের মধ্যে আমি পৌঁছলাম, দেখলাম পেশেন্টের কন্ডিশন আর এমার্জেন্সি করতে হবে, তার ব্লিডিং হচ্ছে, তার সব কিছু হচ্ছে। গভর্নমেন্ট হসপিটালে না গিয়ে তারা প্রাইভেটে এসছে। যাওয়ার পরে যখন তাকে অপারেট করার জন্য শুরু করলাম, ধীরে ধীরে করে হাড়গুলোকে জুড়ছি, দেখলাম একটা ছোট হাড় মতো এই দিকে দেখা যাচ্ছে। যখন এই গলার পার্টে আমরা এখানে কাটলাম, এখানে দেখা যাচ্ছে ছোট্ট একটা হাড়ের টুকরো মতো এখানে কিছু দেখতে পাচ্ছি আমি। এবার এক্সরের ব্যাপারটা কি হয়, যদি আপনি এক্সরে নেন, ধরুন আমার এই দুটো হাত পরপর আছে, আপনি সামনে থেকে এক্সরে নিচ্ছেন, আমার এই হাতটাই দেখতে পাবেন, পেছনে যেটা আছে সেটা দেখতে পাবেন না। যেমন ধরুন আমি আপনার যদি ক্যামেরা দিয়ে ফটো নেই, আপনার শার্টের পেছনে যদি কোনো কিছু লিখেও রাখে কেউ, সেটাও আপনি দেখতে পাবেন না, সামনেটাই দেখবে। এক্সরেটাও অনেকটা এরকম হয়। আর সিটি স্ক্যান করানো হয়নি তখন পেশেন্টের, যে অ্যাকুরেটলি সেটাকে দেখা যাবে, এক্সরে করে করতে হচ্ছে। পেরিফেরিস ছিল, রুরাল এরিয়া ছিল একটা, তো সেরকমভাবে সব কিছু ইকুইপমেন্ট সব কিছু সাফিসিয়েন্টও ছিল না। যদিও বা আমরা যখন সার্জারি করি এমার্জেন্সি মেডিসিন পুরো রেডি রাখি, আমরা যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনকে ট্যাকল করার জন্য নিয়ে রাখেন আর কি। তো কমপ্লিট করার পরে হাড়ের ছোট্ট একটা টুকরো মতো দেখে এবার আমি ভাবলাম যে ওটাকে এখানে গলার পার্টের কাছাকাছি এখানে কিভাবে গেল, ভেঙে মেবি টুকরো হয়ে চলে গেছে। ওটাকে জাস্ট আমি একটা ফোর্সেপ দিয়ে ওটাকে জাস্ট টাচ করে যে তুলে নিয়ে এসে যেই পার্টে কেটেছে ভেঙেছে হাড়টা সেখানে আমি জুড়বো। যখন আমি ওটাকে টাচ করলাম আর হালকা করে ওটাকে লিফট করলাম, হেভি ব্লিডিং হওয়া স্টার্ট। এখান থেকে আচ্ছা, হেভি ব্লিডিং হওয়া স্টার্ট হয়েছে। ব্লিডিং এতটা এক্সেসিভ ওই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবে ব্লিডিং কন্ট্রোল করা যাচ্ছে না। কটরা ইউজ করছি আমরা, সব কিছু লাইগেট করছি, মানে ওটাকে বেঁধে দিচ্ছি, কোনোভাবে ব্লিডিং স্টপ হচ্ছে না, এতটা এক্সেসিভ ব্লিডিং হচ্ছে। আমাদের বডির কিছু ভাইটাল ভেইন, কিছু ভাইটাল আর্টারি আমাদের এই জায়গা থেকে পাস হয়, তার মধ্যে একটাকে ওটা ইনজিওর করেছিল, মানে সাইড থেকে একটা কেটে দিয়েছিল। তো তারপর
জাস্ট আমি ভগবানের কাছে প্রে করছিলাম, অ্যান্ড আমি আমার ঘাবড়ে গেছিলাম, তোমার হাত ঢুকিয়ে ওই কাটার মধ্যে ঘাবড়ে গেছিলাম। এই জন্য সেই মুহূর্তে সেই হসপিটালে ওই সাফিসিয়েন্ট ইকুইপমেন্ট ছিল না ওই পেশেন্টকে পর্যাপ্ত জিনিসপত্র ছিল না, কারণ এটা প্রি প্ল্যান্ড ওটি না, সাডেন ওটি। পেশেন্টের কন্ডিশন এরকম, আর যেই নার্সিংহোমে অ্যাডমিট করা ছিল সেই নার্সিংহোমের অ্যাটমসফিয়ার এতটা বেটার না যে সেখানে সব কিছু ইকুইপমেন্ট অ্যাভেলেবেল থাকবে। অলদো আমাদের ওটির সময় ইকুইপমেন্ট আমাদের আগে থেকে প্রি লিস্টেড থাকে যে এই ইকুইপমেন্ট লাগতে পারে, সেভাবে অ্যারেঞ্জ করা, যেহেতু এটা সাডেন অ্যাক্সিডেন্টাল কেস। তো তারপর আমি লিটারালি ওর গলার ভেতরে আমি হাত ঢুকিয়ে দিই, এই জায়গায় কাটার মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি চেপে ধরে রাখি যাতে কোনোভাবে ব্লাড আর আসতে না পারে। 2 মিনিট চুপ করেছিলাম। তারপরে আমি ভাবি যে নিয়ার বাই যে গভর্নমেন্ট হসপিটাল আছে, প্রাইমারি হেলথ সেন্টার যেগুলো আছে, সেগুলোতে পাঠিয়ে কোনো লাভ হবে না, কলকাতাতে রেফার করবে। আর কলকাতা যেতে যেতে পেশেন্ট মারা যাবে যদি এভাবে ব্লিডিং যদি হয়। আমি আমার অ্যাসিস্ট্যান্ট যারা ছিল, জুনিয়র ডক্টর যারা ছিল, তাদেরকে আমি বললাম যে আমাকে সোর্স অফ ব্লিডিং দেখতে হবে, যে পার্টিকুলারলি কোন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, তাহলেই আমি ওটাকে কিওর করতে পারবো। যদিও বা ওটা আমার ডিপার্টমেন্ট না, এটা আপনার ভাস্কুলার সার্জনদের ডিপার্টমেন্ট হয়ে যাচ্ছে, যারা এই টাইপের জিনিসগুলোকে ডিল করে। এবারে ওটি টেবিলে তো সেসবের কিছু না, এবার পেশেন্টের ব্লাডও লাগবে সেই মুহূর্তে। এত এক্সেসিভ যদি ব্লাড লস হয়, ব্লাড দিতে হবে। সাডেন যদি আমরা মানে ওই ব্লাড রিকুইজিশন ফর্ম হয়, ফিল আপ করে তারপরে ব্লাড কালেক্ট করতে হয়। পেশেন্টের ও নেগেটিভ। আচ্ছা, রাত্রি তখন 2টো। ও নেগেটিভ রাত তখন 2টো। আমি আমি মানে আমার মানে মুখে আমি ভাষা পাচ্ছিলাম না কিছু। আমি অ্যাসিস্ট্যান্ট একজনকে বললাম তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করো, সব কিছু আমি সিগনেচার করে দিচ্ছি, আর এইদিকে আমি করছি। তো ওটি অ্যাসিস্ট্যান্ট যে ছিল তাকে আমি বললাম সাকশনটা ধরো, ব্লাডটাকে সাক করে নাও যাতে আমি দেখতে পারি কোথা থেকে ব্লাডটা বেরোচ্ছে। তো ব্লাড এক জায়গায় যখন থাকে না, ওটা ব্লাডের ক্লট হয়ে যায়, জেলি জেলি টাইপের হয়ে যায় হচ্ছিল। আমি হাত সরিয়ে নিলাম, ওই জেলিগুলোকে যখন ও ক্লিন করলো, যখন তুলে নিল, সেই মুহূর্তে দাঁড়িয়ে ওটা ওপেন হয়ে গেছে। আবার আমি হাত সরিয়ে নিলাম। তো হাত সরিয়ে নেওয়ার পরে ব্লাডের ফ্লো এতটাই হাই ছিল, এতটাই হাই ফ্লোতে ব্লিডিং হচ্ছিল। পেশেন্ট আমার থেকে 1 হাত 1.5 হাত দূরে, এতটা দূরে, আমি এতটা ডিস্টেন্সে দাঁড়িয়ে আছি। পেশেন্টের গলার পার্ট থেকে ব্লাড বেরোচ্ছে, যেমন একটা মোটরের পাইপকে কেটে দিলে ঠিক যেভাবে ব্লাড বেরোয়, ঠিক সেরকমভাবে আমার মুখের এখানে এসে ব্লাড পড়লো স্পিডে। তখন আমি রিয়েলাইজ করলাম যে এটা ভেইন না, আর্টারি। আর্টারিতে ব্লাডের প্রেশার সব থেকে বেশি থাকে। তো আফটার দ্যাট যখন দেখলাম যে এই আর্টারিটা ড্যামেজ হয়েছে, তারপর সেটাকে লাইগেট করলাম, আর্টারিটাকে প্রপারলি, ব্লিডিং স্টপ করলাম। স্টপ করার পরে বোনগুলো যেগুলো ছিল প্লেস করলাম। করার পরে এখনও সেলাই করে ওটাকে ক্লোজ করিনি, এখনও কাটাটা না করেই আমি সাধারণত আমাদের বড় ওটিগুলো কখনো এমনও হয় যে একসঙ্গে 16-17 ঘন্টাও চলছে। তো আমাদের এটা হ্যাবিচুয়াল, আমরা করতে করতে কনস্ট্যান্ট দাঁড়িয়ে ওটি করা। কিন্তু ওই অবস্থাতে মানে পেশেন্ট যখন স্টেবল করলাম, করার পরে আমি দাঁড়িয়ে মানে দাঁড়ানো থেকে আমি বসে পড়েছি। আমি এটা স্টুল মতো ছিল, ওতে বসে পড়েছি। আর ওই ওটি রুমে আমার জুনিয়র ডক্টর যারা ছিল, অ্যাসিস্ট্যান্ট যারা ছিল, তারা প্রত্যেকে মানে 2-3 মিনিটের জন্য সবাই সাইলেন্ট। তার কারণ হলো মানে আমরা ব্লাড বন্ধ করার জন্য কিছু ইনজেকশন হয়, ট্রান্সজেমিক অ্যাসিড হয়, আরও অনেক টাইপের মেডিসিন আছে, আমার পজ ইনজেকশন, ট্রান্সজেমিক অ্যাসিডই ওটার কম্পোজিশন। তো ইনজেকশনও আমরা যে দিচ্ছি তার একটা লিমিটেশন থাকে, বডি কতটা নিতে পারবে। তার থেকে বড় ব্যাপার হলো আপনি এমন না যে আপনি ব্লাড স্টপ করার জন্য কনস্ট্যান্ট ইনজেকশন দিতে পারবেন, এমনটা ঠিক না। যদি আপনি যতটা রিকমেন্ডেড বা দেওয়া যেতে পারে যদি আপনি দিতে থাকেন, তাহলে ব্লাড এতটা ঘন হয়ে যাবে যে আপনার হার্টে ব্লাড সাপ্লাই প্রপারলি হবে না, পেশেন্টের সেই কন্ডিশনে কার্ডিয়াক অ্যারেস্ট চলে আসবে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে চারিদিক থেকে তো রিস্কি একটা, এক্স্যাক্টলি সেই মুহূর্তে 2-3 মিনিট সবাই সাইলেন্ট ছিলাম আমরা। মানে নর্মালি আমাদের যখন আমরা সার্জারি করি, গ্লাভস যখন পরে নেই, হাত আমাদের এই চেস্ট লেভেলের থেকে কখনো নিচে যায় না, হাত নিচে ডাউন করে প্রপারলি বসে 2-3 মিনিট বসার পর তারপর গ্লাভস চেঞ্জ করলাম, তারপরে ওটাকে সুচারিং করলাম। করার পরে ওটা মানে একটা প্যাথেটিক সিচুয়েশন ছিল, কারণ আপনি যখন জানেন যে আপনার সামনে একটা 18-19 বছর 20 বছরের একটা ছেলে আছে যার জীবন সামনে পড়ে আছে পুরোপুরিভাবে, আর এমন একটা সিচুয়েশনে আপনি আছেন যে ওকে আপনি ছেড়ে দিলেও মারা যাবে, আর আপনি ওই পার্টিকুলারলি ওই ডক্টর আপনার কোনোভাবে অ্যাভেলেবেল করানো সেখানে পসিবল না।
ভাস্কুলার সার্জন যারা, তারা এমন না যে কোনো জায়গায় আপনি পাওয়া যাবে, আপনি কল করবেন চলে আসবেন, ঠিক সেরকম না ব্যাপারটা। তো সাডেন এই ইনসিডেন্টগুলো আমাদের খুব ফেস করতে হয় বিং আ ডক্টর। অপারেশন থিয়েটারে যে বিষয়গুলো সব থেকে কোনটা খুব ইম্পর্টেন্ট আর কি? অপারেশন যে কোনো কিছুর একটা অপারেশন, যে কোনো কেস যদি আমরা করি না, কিছু কিছু সময় আমাদের প্রিকশনটাও অনেক ম্যাটার করে। যেমন পেশেন্টের ইনভেস্টিগেশন প্রপারলি করতে হয়। অনেক সময় কি হয়, আমরা প্রপার ইনভেস্টিগেশন, ধরুন সাডেন কোনো কিছু হলো, এমার্জেন্সি, এত ব্লিডিং হচ্ছে, ট্রিটমেন্ট করতেই হবে, সাথে সাথে তাকে ম্যানেজ করতে হবে। সেই মুহূর্তে আমরা সেরোলজি টেস্ট করতে পারি না। সেরোলজি টেস্ট কিনা, যেটা হলো পেশেন্টের HIV আছে কিনা, পেশেন্টের হেপাটাইটিস বির প্রবলেম আছে কিনা, এগুলো যদি ইনফেক্টেড থাকে আর আমাদের যদি কোনোভাবে কোনো নিডল ইনজুরি হয় বা কিছু হয়, আমি ওই ইনফেকশনে ইনফেক্টেড হয়ে যাব। সব থেকে ডক্টরকে আগে, ডক্টর নিজে ইনফেক্ট হয়ে যাবে। তো প্রত্যেকটা ডক্টরকে যখন কেউ এমার্জেন্সি হ্যান্ডেল যখন করে, যাদের প্রি প্ল্যান্ড সার্জারি, আগে থেকে প্ল্যান করলো, টেস্ট দিল, সব কিছু হলো, তারপর সার্জারি করলো, সেটা একটা ডিফারেন্ট কেস। কিন্তু যেখানে সাডেন অ্যাক্সিডেন্ট যে কেসগুলো হয়, অ্যাক্সিডেন্টাল কেসগুলো যখন আপনি হ্যান্ডেল করেন প্রতিনিয়ত, প্রত্যেকটা ডক্টর যারা যারা ট্রিটমেন্ট করে, তারা তাদের জীবনকে রিস্ক নিয়ে করে। কারণ সাডেন যদি কোনো নিডল ইঞ্জুরি হয়, কিছু হয়, কোনো ব্লাড টেস্ট করলো না, সে HIV পজিটিভ পেশেন্ট বা কিছু, সে নিজে ডক্টর এফেক্টেড হবে একদম। তো আরও একটা জিনিস আমি জানাবো আপনাকে, HIV হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা এর ভ্যাকসিন অলরেডি অ্যাভেলেবেল। যাদের বেবির বয়স 7 থেকে 14 বছর, তারা অবশ্যই কোনো হসপিটালের সঙ্গে যোগাযোগ করে HIV-র আপনারা ভ্যাকসিন নিন। যাদের বয়স 12 থেকে 30 বছরের মধ্যে, তারা ক্যান্সারের ভ্যাকসিন অলরেডি অ্যাভেলেবেল আছে, তারা আপনারা ক্যান্সারের ভ্যাকসিন নিন। স্পেশালি মহিলাদের ক্ষেত্রে আপনার ব্রেস্ট ক্যান্সার, তারপর আপনার এই ধরনের যে প্রবলেমগুলো যেগুলো থাকে, ইদানিং মহিলাদের ব্রেস্ট ক্যান্সার যেটা, এটা তো প্রচণ্ড পরিমাণে আর কি দেখা যাচ্ছে এবং হচ্ছেও। দেখুন, এক্ষেত্রে কিছু কিছু জিনিস এগেইন আপনি নিজে কতটা নিজেকে লক্ষ্য রাখছেন তার উপর নির্ভর করে। যদি কোনো একটা লেডি তার ব্রেস্টকে প্যালপেট যদি করে, সেখানে যদি কোনো শক্ত টাইপের স্ট্রাকচার যদি তার মনে হয়, সেটা যে সম্পূর্ণ সাইড নরম লাগছে ফ্যাটের জন্য, কিন্তু পার্টিকুলারলি একটা জায়গায় শক্ত, একটা কোনো চাক মতো কিছু হয়ে আছে, ইমিডিয়েট ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, ইমিডিয়েট ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। এখন টেকনোলজি এতটা মডার্ন হয়ে গেছে, ঘাবড়ানোর কোনো কিছু নেই। জাস্ট একটা ছোট্ট একটা ফুটো করে, যেখানে কোনো অপারেশনের দাগ থাকবে না, পেশেন্টকে বলছি আমি, পেশেন্টকে সেখানে অ্যাডমিট থাকতে হবে না হসপিটালে। যদি মর্নিংয়ে অপারেশন করা হয়, ইভিনিংয়েই তাকে রিলিজ করে দেওয়া হবে। একটা শুধুমাত্র ফুটো করা হবে, সেখানে করে একটা ভ্যাকিউম টাইপের থাকে, ওর সামনে লেজার থাকে, সেটা দিয়ে ওই USG গাইডেড পার্টিকুলারলি ওই যে লামসটা যেটা ব্রেস্টে যেটা থাকে, সেটাকে রিডাকশন করে, সেটাকে ভেঙে দিয়ে, সেটাকে ওই সাকশনের মাধ্যমে টেনে নেওয়া হয়। তো না তেমন কোনো রিস্ক, না হসপিটালে অনেক দিন থাকতে হবে, তো ইজিলি করে, কয়েক ঘন্টার ব্যাপার বলতে হয়। আলটিমেটলি ডিপেন্ড কী করে জানেন, আপনি যখন আপনার বডির আপনি চেক আপ করাবেন একটা ডক্টরের কাছে, আপনি তাকে শুধুমাত্র তার ফিসটা পেমেন্ট করছেন। আপনি জানলেন যে না আপনার এই প্রবলেমগুলো হতে পারে ভবিষ্যতে, আগে থেকে তার কিছু মেডিসিন খেয়ে নিলেন, আপনি তার প্রিকশন নিয়ে নিলেন, আপনার ওই প্রবলেমটাই হলো না। কিন্তু আপনি শুধুমাত্র এই ভিজিটের ভয়ে বা সময় নষ্ট করার ভয়ে আপনি ডক্টরের কাছে গেলেন না। সামান্য কিছু প্রবলেম আপনার হলো, তখন আপনি গেলেন, সেক্ষেত্রে গিয়ে আপনাকে যেটা ভিজিটের যেটা প্রাইস, তার থেকে 10 টাইম আপনাকে বেশি পেমেন্ট করতে হচ্ছে। প্রবলেম আপনি আরও নিজের মধ্যে, শরীরের মধ্যে আছে, সেটা গিয়ে আমি যাব, এখনও তো আমার খুব বেশি সমস্যা হচ্ছে না, যাব, এই করে করে যেই দিন সমস্যা খুব বেড়ে যাবে, আপনি তখন যখন যাবেন, তখন আপনাকে ওটাই অলমোস্ট 50 টাইমস, 50 গুণ বেশি আপনার খরচা হচ্ছে। তো আলটিমেটলি সবসময় রেকমেন্ডেড থাকবে শুধুমাত্র ওরালের জন্য না, ডেন্টালের জন্য না, শরীরটা আমাদের শাস্ত্র অনুযায়ী আমরা শরীরটাকে মন্দিরের সঙ্গে তুলনা করি, বা শরীরটাকে, এই শরীরের মন্দিরটাকে আপনি কিভাবে রাখছেন তার উপরে আপনার ভবিষ্যৎ নির্ভর করবে। আপনি আপনার শরীরে একটা গাড়িরও সার্ভিসিংয়ের দরকার পড়ে, আপনি আপনার বাইকের সার্ভিসিং করেন, সাইকেলে আপনাকে মোবিলিং করতে হয়, কারের সার্ভিসিং করতে হয়, হিউম্যান বডিরও সার্ভিসিংয়ের দরকার হয়। তো যখন খারাপ হবে, পার্টস যখন একটা খারাপ হবে, তখন তো এটা এমন তো না যে আপনার বাইকে চেনে শব্দ হচ্ছে, আমি চালাচ্ছি, এখন করবো না, একসঙ্গে আমি চেন, তার সঙ্গে
চেঞ্জ যেই পকেট যেগুলো হয় সেগুলো আমি পুরোপুরিভাবে চেঞ্জ করে নিলাম। হিউম্যান বডি তো সেরকম হয় না। মোটামুটি একজন হিউম্যান বিং ফুল বডি চেক আপ ঠিক বলবো না, একজন ডক্টরের সঙ্গে কনসিডার কতদিন অন্তর করাটাই বেটার? তো আমি মনে করি যদি জেনারেল ফিজিশিয়ানের সঙ্গে কেউ কনসাল্ট যদি করে, কিছু কিছু ক্ষেত্রে কি হয়, আপনি ধরুন আপনার এজ এখন অ্যারাউন্ড যদি আমি 24 বা এরকম কিছু কনসিডার যদি আমি করি, অলদো আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, এই এজে আপনাকে একবার ক্যান্সার স্ক্রিনিং করানো উচিত। ক্যান্সার স্ক্রিনিংটা কি? ক্যান্সার স্ক্রিনিংটা হলো আপনার শরীরে কিছু পরীক্ষা করা হবে, সেক্ষেত্রে জানা যাবে ইন ফিউচার ভবিষ্যতে গিয়ে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কতটা, এটা বলে দেওয়া যাবে, এখন থেকে জানা যাবে। তো ধরুন আপনি দেখলেন যে আপনার স্ক্রিনিং টেস্ট করার পরে আপনি দেখলেন যে আপনার ক্যান্সার হওয়ার প্রবণতা আছে শরীরে, সেক্ষেত্রে আপনার হ্যাবিটগুলো আপনি স্টপ করে দিন, তাহলে আপনার আর ওই প্রবলেমটা থাকলো না। আপনি দেখলেন আপনি একদম সুস্থ স্বাভাবিক আছেন, আপনার কোনো ভবিষ্যতে এরকম কিছু হওয়ার, আপনি রিল্যাক্সে থাকুন, মনে ভয় নিয়ে ভবিষ্যৎ একেবারে তো এটা একদম। তো এই জিনিসগুলো করা উচিত। তার সঙ্গে ছোট ছোট চেঞ্জগুলো, মুখের ভেতরে সাদা স্পট, কিছু কালো স্পট, এগুলোকে কখনো ইগনোর করা উচিত না, এগুলোই পরবর্তীতে ক্যান্সারে কনভার্ট হয়। আমাদের মেডিকেল টার্মে লিউকোপ্লেকিয়া বলি আমরা, এরিথ্রোপ্লেকিয়া আছে, তো লেকেন প্ল্যানাস আছে। তো এরকম কিছু সিমটম আছে যেখানে হোয়াইট প্যাচ থাকে, মুখের ভেতরে সাদা সাদা দাগ আসে। তো আমরা মনে করি এটা মেবি নর্মাল, কোনো কারণে হয়তো বা মুখের দাগ চলে এসছে, এটা কি? এটা কিন্তু সিমটম, মানে আপনার শরীর আপনাকে আগে থেকে জানাচ্ছে, বিভিন্ন সাইন দিয়ে ওয়ার্ন করছে আপনাকে যে ভবিষ্যতে গিয়ে তোমার এটা হবে। আপনি যদি ইগনোর যদি করেন, আপনি নিজের শরীরটাকে আপনি নষ্ট করছেন, নিজেই ভুগতে হবে আপনাকে। আরেকটা স্টোরি শেয়ার করবো আপনার সাথে। অলমোস্ট এটা 10 মান্থ বা 1 ইয়ার অ্যাপ্রক্সিমেটলি আগের একটা ঘটনা। আচ্ছা, পেরিফেরি সাইডে স্পেশালি একটু এই লোকাল সাইডগুলোতে অ্যাওয়ারনেসটা খুব বেশি দরকার পড়ে। আমি একটা পেশেন্টের স্টোরি শেয়ার করবো আপনার সাথে। উনি আমার কাছে আসেন, ওনার একটা প্রবলেম নেই, একটা আলসার, মুখের মধ্যে একটা ঘা, অনেক দিন ধরে আছে, অনেক ডক্টরের কাছে যায়, কন্টিনিউয়াসলি দাঁত তোলে উনি, এটা ভেবে যে মেবি দাঁতের প্রবলেমের জন্য ব্যথা হচ্ছে না, ব্যথা কোনোভাবে কমে না। আচ্ছা, উনি আমার কাছে আসেন, আমি এক্সামিন করি। তো ইনিশিয়ালি যখন আমি এক্সামিন করি তখন আমি ওনাকে একটা জিনিস বললাম, দেখুন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এটা বলতে পারি যে অ্যাপ্রক্সিমেটলি আপনি 95% ওনার ফ্যামিলি মেম্বারদের বলি যে ধরে নিন এটা মেবি ক্যান্সার। আচ্ছা, তো আমরা বায়োপসির প্ল্যান করি, ওনার বায়োপসি কমপ্লিট করি আমরা, যখন রিপোর্ট আসে তখন ওনার স্কোয়ামাস সেল কার্সিনোমা মানে ক্যান্সার ডিটেক্ট হয়। আচ্ছা, তো একটা সার্জিক্যাল প্রসেসের ওনাকে আমি অ্যাপ্রোচ করি, তার সঙ্গে ওনাকে আমি বলি আপনার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আপনি টাটা AIG হোক, বা আপনি আমাদের চিত্তরঞ্জন হসপিটাল হোক, বা আপনি মণিপালে, যদি মণিপালে যদি আসেন স্পেশালি আমার রিকমেন্ডেশনে আপনার কমপ্লিটলি ওটা ফ্রি অফ কস্টে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না আপনার সেই রিলেটেড। তো সেই সময় অবশ্য মণিপাল ছিল না, সেই সময় আমরি ছিল। আচ্ছা, তো সবে তো আমরিটা মণিপালে, এক্স্যাক্টলি মণিপালে কনভার্ট হয়েছে। কিছুদিন উনি আমার সঙ্গে কন্ট্যাক্টে ছিলেন না, তারপরে উনি একদিন আমার কাছে আসেন অলমোস্ট 3-4 মাস পরে। আচ্ছা, ইভেন আমি ওনাকে এটাও বলি যে আমি দরকার হয় আমি এখানে প্রেসক্রিপশন প্যাডে লিখে দিচ্ছি আপনাকে, সেটা নিয়ে আপনি সাবমিট করুন, আপনার ট্রিটমেন্টটা কন্টিনিউ হয়ে যাবে। অলমোস্ট 5-6 মান্থ উনি পরে আমার কাছে এসেছেন, স্যার আমার প্রচণ্ড জ্বালা করছে আর ব্যথা করছে, আপনি যদি একটু কিছু করে এটা কমিয়ে দিন স্যার, একটু আপনি কেটে দিন এটাকে, বা একটু আপনি কেটে সেলাই করে দিন স্যার, যেটা ফাঁকা হয়ে যাচ্ছে আমার মাড়িটা ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে, বায়োপসির পরের যেই পার্টটা। তো আমি ওনাকে বললাম আমি যদি আপনার এটা কেটে দেই ওই জায়গাটা জুড়বে না, কারণ সেলগুলো ম্যালিগনেন্ট হয়ে গেছে, সেল পুরো নষ্ট হয়ে গেছে। নর্মাল সেলের যেই টেন্ডেন্সি থাকে একটার সাথে একটা জুড়ে যাওয়া, বা কিছু ক্যান্সার সেলের ওভারল্যাপিং এর টেন্ডেন্সি থাকে। আচ্ছা, ওটা নর্মাল সেলের মতো রিঅ্যাক্ট করে না, পুরো অকেজো, একদম অকেজো না, অ্যাকচুয়ালি বলতে পারেন আপনি হাইপার অ্যাক্টিভ। আচ্ছা, ক্যান্সার সেল আর নর্মাল সেলের মধ্যে ডিফারেন্স এটা, ক্যান্সার সেল আমাদের, ধরুন আপনার নাম আনন্দ, আমি আপনাকে ডাকলাম যে আনন্দবাবু আপনি শুনুন, আপনি আমার দিকে রেসপন্স করলেন, তাকালেন, ঠিক সেরকমভাবে আমাদের নার্ভ বা আমাদের সব কিছু বডি যেভাবে আমাদের সেলগুলোকে কন্ট্রোল করবে ঠিক সেভাবে নর্মাল সেল কন্ট্রোল হবে, কিন্তু ম্যালিগনেন্ট সেল কোনোভাবে কন্ট্রোল হবে না,
সেটা নিজে থেকে গ্রো হতে থাকবে। সামনে যদি নর্মাল সেল থাকে তার ওপরে গ্রো হয়ে যাবে, ওভারল্যাপ করে যাবে। সামনে কোনো কিছু যদি স্ট্রাকচার যদি থাকে সেটাকে নষ্ট করে দেবে। মানে খুব দ্রুত নাকি আবার এক্স্যাক্টলি, খুব র্যাপিডলি গ্রো হয়। ইভেন ক্যান্সার সেল খুব কম নিউট্রিশনে, মানে ওটার মধ্যে যদি আপনার নিউট্রিশন সাপ্লাইটা যদি প্রপার যদি না থাকে সেক্ষেত্রেও সেটা গ্রো করতে পারে। আচ্ছা, কিছু কিছু এই জিনিসগুলো যেটা থাকে। তো উনি 6 মান্থ পরে যখন আমার কাছে আসেন উনি এভাবে বলেন, তো আমি ওনাকে এক্সপ্লেন করি যদি আমি কেটেও দিই আপনার এটা জুড়বে না, আপনার প্রবলেম আরও বাড়বে, আপনি এতদিন কেন আপনি ট্রিটমেন্ট করাননি। দেখুন, আমি বিং আ ডক্টর আমি কোনো ট্রিটমেন্ট প্রসিডিওরকেই আমি খারাপ বলবো না। উনি বেসিক্যালি হোমিওপ্যাথিক কোনো একজন ডক্টরের আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছিলেন। আচ্ছা, অবভিয়াসলি হোমিওপ্যাথিক মেডিসিনও অনেক ক্ষেত্রে খুব উপকারী। ইভেন আমার ফ্যামিলিতেও যদি আমি বলি, আমার ভাগ্নি যারা আছে বা আমার বাবা এখনও মানে ব্লাইন্ডলি ট্রাস্ট করে হোমিওপ্যাথিক মেডিসিনকে। কিন্তু আমাদের মেডিকেল সায়েন্সের তো কিছু বাউন্ডারিজ আছে। বিয়ন্ড বাউন্ডারি গিয়ে আমাদের কোনোভাবে ম্যাজিকের মতো তো কোনোভাবে কিছু করা সম্ভব না। যেখানে ওনার ক্ষেত্রে শুধুমাত্র ক্যান্সারটা ওনার মুখেই নেই, সেটা ছড়িয়ে গেছে বডিতে, পুরো বডিতেই ছড়িয়ে গেছে। আমাদের লিম্ফ নোড থাকে গলায়, কিছু কিছু লিম্ফ নোডে ছড়িয়ে গেছে। তো উনি সম্ভবত কলকাতায় কোনো কাছাকাছি কোথাও একটা হোমিওপ্যাথিক ডক্টরের সঙ্গে কনসাল্ট করেন। তো ওনার কাছ থেকে 1,500-2,000 টাকা করে প্রত্যেক মাসে নেয়, তারা কিছু মেডিসিন দেয় ওনাকে। আচ্ছা, আর সেটাকে ওনাকে চকলেটের মতো চুষে খেতে হয়। আর অ্যাজ পার পেশেন্ট যেটা আমাকে বলে, ওনাকে এটা এক্সপ্লেন করেছে, আপনার ক্যান্সার ওই চকলেট যেমন আপনি খাচ্ছেন ওর সঙ্গে ঝরে পড়ে যাবে। মানে ঝরে পড়ে বলতে মানে ঝরে পড়ে যাবে ইন দ্য সেন্স আপনার যে ক্যান্সারটা যেটা শরীরে যেটা আছে সেটা শরীর থেকে ঝরে পড়ে যাবে। আচ্ছা, তো আমি ওনাকে বললাম, দেখুন আমি আপনার ডক্টরকে আমি ডিসরেসপেক্ট করছি না, নিশ্চয়ই উনি কিছু ভেবে বলেছেন, কিন্তু আপনি যেটা আমাকে বলছেন এটা খুব ডেঞ্জারাস জিনিস, এটা কখনো হওয়া সম্ভব না। আপনি আপনার শরীরের সঙ্গে খেলা করবেন না, আপনি চেষ্টা করুন আপনি আইদার চিত্তরঞ্জনে যাওয়ার, না হয় আপনি টাটা AIG হোক বা মণিপাল হোক, একবার প্রপার আপনাকে ট্রিটমেন্ট করানো উচিত। তো ইভেন নট অনলি মি, আমার স্টাফরাও ওনাকে অনেকবার কনভিন্স করে যে আপনি ট্রিটমেন্ট করান, কিন্তু ওনার ব্রেন ওয়াশ ঠিক এমনভাবে হয়েছিল যে সেইখানে হোমিওপ্যাথিক চিকিৎসা করিয়ে অনেক ক্যান্সার রোগী ঠিক হয়। আচ্ছা, আর ওই হোমিওপ্যাথিক মেডিসিন খেলে ক্যান্সার ঠিক হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, কিন্তু যেটা প্র্যাকটিক্যালি পসিবল না। মানে অনেকটাই তো মানে ফুলফিল করে নিচ্ছে ওর বডি পার্টস। এক্স্যাক্টলি, ওনার শুধুমাত্র মুখের মধ্যে ক্যান্সার নেই, সেটা লিম্ফ নোডকে ইনভলভ করে নিয়েছে। আমাদের ক্যান্সারটা বেসিক্যালি কি হয়, মুখের ক্যান্সার যখন শরীরে স্প্রেড হয় দুটো রুটে স্প্রেড হয়। একটা আইদার থ্রু ব্লাড স্ট্রিম, মানে রক্তর মাধ্যমে সেটা স্প্রেড হলো, আরেকটা হয় লিম্ফ নোডের মাধ্যমে ধীরে ধীরে স্প্রেড হলো। এবার লিম্ফ নোডগুলো হলো কি, যেমন ধরুন আপনি একটা অ্যাপার্টমেন্টে থাকেন, সেখানে অনেকগুলো গার্ড থাকে বিভিন্ন গেটে, যেই গার্ডরা কী করে, আপনি কোথায় যাচ্ছেন আপনাকে জিজ্ঞেস করলো, আপনি আপনার নাম লিখে দিন, আপনি আপনার ফোন নাম্বার লিখে দিন, তারপরে তারা আপনাকে ভেতরে অ্যালাউ করলো, তারপরে আরেকজন আপনাকে চেক করলো আপনাকে। ঠিক সেরকমভাবে লিম্ফ নোডগুলো আমাদের কাজ করে, আপনি যেটাই শরীরের মধ্যে ঢুকছে সেগুলোকে চেক করে, একটা সিকিউরিটি গার্ডের মতো চেক করে লিম্ফ নোড। তো ওনার লিম্ফ নোডগুলোকেও ইনভলভ করে নিয়েছিল। যাই হোক, তারপরেও ওনাকে অনেকবার আমরা বলেছি, তারপরে উনি আর আমার সঙ্গে কন্ট্যাক্টে নেই। আশা করব এটা যে উনি সুস্থ থাকুক, কিন্তু আমি জানি না উনি তারপরে কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করেছেন কিনা, ক্যান্সারের ট্রিটমেন্ট নিচ্ছেন কিনা, কিন্তু এভাবে সম্ভব না। মানে এখনো কোনো কন্ট্যাক্ট নেই পেশেন্টের সঙ্গে, এরপরে আমার আর কোনো কন্ট্যাক্ট হয়নি, কিন্তু এভাবে কখনো কারো ক্যান্সার ঠিক হওয়া পসিবল না। তার জন্য অনকোলজিস্ট আছে, একটা প্রপার ওয়ে আছে। আমি শুধুমাত্র কিছু হোমিওপ্যাথিক ওষুধের দানা খেলাম, সেটা শুধুমাত্র হোমিওপ্যাথিক ঔষধ বলে না, সেটা অ্যালোপ্যাথিক হোক আয়ুর্বেদিক হোক, ক্যান্সার বডি পার্টে ছড়িয়ে গেছে, একটা জায়গায় নেই, সেটা স্কোয়ামাস সেল কার্সিনোমা। আর আমি কাউকে অ্যাসিওরেন্স দিলাম যে আপনি শুধুমাত্র কিছু এই ট্যাবলেটকে চুষে খান, চকলেটের মতো আপনার শরীর থেকে ঝরে পড়ে যাবে, ইটস নট পসিবল। কিন্তু কি হয়, আমাদের এই এরিয়াগুলোর মানুষ খুব ইনোসেন্ট হয়, সহজেই মানুষকে বিশ্বাস করে এবং হয়। আর এটাকে অ্যাজ আ বিজনেসম্যান কাজে লাগিয়ে অনেকে স্বার্থ সিদ্ধি করে, যেটা খুব প্যাথেটিক, যেটা ডক্টর হয়ে আমাদেরকে অনেকটাই দেখতে হয়, এই জিনিসগুলো অনেকটাই আমাদের সহ্য করতে হয়। আচ্ছা, আমি আপনার সম্পর্কে একটা শুনেছি, যেটা মানে আপনি আমাদের কাকদ্বীপ সারাউন্ডেড এলাকারই কোনো এক মেয়ের মুখের এই পোর্শনটা কুচকে বা এরকম কিছু একটা হয়েছিল, তো আপনি ডেন্টিস্ট এবং একজন ম্যাক্সিলিভেশন সার্জেন্ট,
তো আপনারও ওটা পার্ট, মানে আপনার ডিপার্টমেন্টেই পড়ে, ওই এক্সপিরিয়েন্স বা ওই এটা আমি শুনতে চাইছি একটু আর কি। এটা আপনাদের যে আইল্যান্ডগুলো যেগুলো আছে পাথর প্রতিমা, হ্যাঁ হ্যাঁ, সেখানেরই একটা আইল্যান্ডের একটা বেসিক্যালি এটা সিমটমটাকে বলা হয় ক্লেফট লিফট। ওটা ওটা জন্মগত জন্মগত ঠোঁট এখান থেকে কাটা। অনেকের কি কি হয় যে আমাদের উপরে যে হার্ড প্যালেটটা যেটা থাকে আমাদের মারি, সেটাও পুরোপুরিভাবে গর্ত হওয়া থাকে। আমি যেটা বলছিলাম না আপনাকে প্রি ম্যাচিওর বেবি, এই প্রবলেমের জন্য এগুলো হয়। এই প্রবলেমগুলো সেই মাদার কিভাবে তার ওরাল হাইজিন মেনটেন করছে, সে প্রপার চেক আপ করাচ্ছে কিনা তার উপর ডিপেন্ড করে। আজকে সব থেকে বড় জিনিস যেটা বুঝতে হবে আপনাকে, ডিউরিং প্রেগনেন্সি একটা লেডির 6 মান্থ 7 মান্থ হয়ে গেছে, কিছুদিন পরে তার আইদার সে নর্মাল ডেলিভারি করবে, না হয় তার সিজার হবে, যে কোনো কিছু একটা প্রসেস হবে, সেই মুহূর্তে তার কোনো ডেন্টাল ইনফেকশন হলো, তার দাঁতে সিভিয়ার পেইন হচ্ছে, সেক্ষেত্রে না দেওয়া যাবে হায়ার অ্যান্টিবায়োটিক, না কোনোভাবে তাকে কোনো কিছুভাবে ট্রিটমেন্ট করা। সেটা একজন প্রেগনেন্ট মহিলা কি করে বুঝবে? ইনিশিয়ালি যখন সে ভাবছে আমি কনসিভ করব, তার উচিত একবার ডেন্টিস্টের সঙ্গে কনসাল্ট করে। আমি একটা প্র্যাকটিক্যাল এটা কথা বলছি, ধরুন একজন মহিলা প্রেগনেন্ট হলো, তো প্রথমত প্রেগনেন্ট সে ভাবছে যে আমি একটা বাচ্চা নেব, একজন ডক্টরের পরামর্শ নিল, তো যখন সে প্রেগনেন্ট হলো সে ওই ডক্টর কাছে গেল, তো ওই ডক্টর তো শুধুমাত্র মানে মুখ তো দেখবে না বা দাঁত চেক আপ করবে না, বা তাকে কে বলবে যে তুমি একজন ডেন্টিস্টকে দেখাও? দেখুন, যেমন আপনি যদি কোনো কার্ডিয়াক সার্জারি করাতে চান, হার্টের যদি কোনো অপারেশন করানো হয়, অপারেশনের আগে ডেন্টিস্টের কনসেন্টের দরকার হয়। মানে কেউ সেটা তার বাইপাস সার্জারি করাক বা যে কোনো হার্ট রিলেটেড, সেটা পেসমেকার ইনস্টলেশন হোক বা যে কোনো কিছু যদি সার্জারি যদি হয়, তার আগে ডেন্টাল এক্সামিনেশন প্রপার দরকার হয়। একজন ডেন্টিস্ট যখন দেখবেন যে উনি ওরাল ক্যাভিটিতে ওনার কোনো প্রবলেম নেই অ্যান্ড হি ইজ ফিট ফর দ্যাট সার্জারি, সে শারীরিকভাবে সুস্থ, ওই সার্জারিটার জন্য ওটা মাস্ট করতে হবে। একটা হার্টের সার্জারির আগে এটা মাস্ট বি করতেই হয়। মানে একটা ডেন্টাল চেক আপ ছাড়া কখনো হার্ট সার্জারি হয় না, যেই জিনিসটা মানুষ জানেন না। হয়তোবা যখন তারা প্রবলেমে পড়ে কোনো হসপিটালে যায়, সেখানে দেখে যে আমার এনজিওগ্রাম হয়েছে, তারপরে এবার এনজিওপ্লাস্টি করতে হবে বা আমার বাইপাস সার্জারি করতে হবে, তখন ডক্টর বলছে আপনি ডেন্টিস্টের কাছে যান। তখন তারাও ভাবে আমার হার্টের প্রবলেম, আমি ডেন্টিস্টের কাছে কেন যাবো? তো স্বাভাবিক জিনিসগুলো ইন্টারকানেক্টেড। সিমিলারলি যখন ধরুন কারো মেনস্ট্রুয়েশন সাইকেলটা ডিলে হচ্ছে, সে ধীরে ধীরে নিজেও বুঝতে পারছে যে একটা গুড নিউজ, মেবি সে কনসিভ করবে, তার উচিত একজন ডেন্টিস্টের সঙ্গে, গাইনোকোলজিস্টের সঙ্গে তো অবশ্যই পরামর্শ করা উচিত, তার সাথে সাথে একজন ডেন্টিস্টের সঙ্গে কনসাল্ট করা উচিত। তার ওরাল হাইজিন ঠিক আছে কিনা, তার জিনজাইভা ঠিক আছে কিনা, তার কোনো পেরিওডন্টাইটিস আছে কিনা, তার বা কোনো ক্যাভিটি আছে কিনা টুথে, এগুলো ওনার এক্সামিনেশন করানো উচিত। যদি উনি ওটাকে ইনিশিয়াল স্টেজে কিওর করিয়ে নেয়, ওনার বেবি সুস্থ থাকবে। আর প্রিম্যাচিওর বেবি হওয়ার যে চান্স, ওই এফেক্টেডগুলো তো অনেকটাই রিডিউস হয়ে যাবে, যেটা আমরা সাধারণত জানি না বা জানা পসিবলও না প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। যে আমরা উইকিপিডিয়াতে দেখলাম বা গুগল করলাম, সবাই তো করে না এই জিনিসগুলো। তো আমি আপনার পডকাস্ট থেকে আমি এটা বলছি যে প্রত্যেকটা প্রেগনেন্ট মহিলা যারা আছেন বা প্রত্যেকের বাড়িতে যারা আছে, তারা আপনারা পড়ুন, জিনিসটা জানুন, গুগলে সার্চ করুন। এখন তো ইজিলি সবার কাছে মোবাইল অ্যান্ড্রয়েড ফোন থাকে। দেখুন যে একটা ওরাল হাইজিন কিভাবে তার বেবিকে এফেক্ট করে, মেনটেন করা উচিত, এক্সামিন করা উচিত, ট্রিটমেন্ট করা উচিত, প্রবলেম হওয়ার আগে করা উচিত। কারণ একটা বাচ্চা যদি প্রি ম্যাচিউর যদি হয়, তার ডেভেলপমেন্ট যদি প্রপার যদি না হয়, সেক্ষেত্রে সারা জীবন আপনিই সাফার করবেন, সেই বেবিটাই সাফার করবে। ঠিক সিমিলারলি ওই মেয়েটাও ওই ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এটা একটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে আমার কাছে আসেন, উনি ট্রিটমেন্ট করাতেন। অ্যান্ড ওনার এজ ছিল অ্যারাউন্ড 24 আই থিঙ্ক হবে আমার, এটা অনেক দিন আগের কথা আপনি আমাকে বললেন। তো আমি দেখি সব কিছু, ওর বাবার কথাটা আমার এখনও মনে আছে যে স্যার মেয়ের বিয়ে দিতে পারছি না, সবাই বলে যে এরকম মেয়েকে কে বিয়ে করবে। তো ওর আমি সার্জারি করি, ওর ডিফর্মিটিগুলো যেগুলো ছিল সেগুলোকে কিওর করি। তার কিছুদিন পরে, আই থিঙ্ক 6-7 মান্থ পরেই তার বিয়ে হয়। আচ্ছা। আর বিয়ের আগে তারা এসেছিলো অ্যান্ড তার বাবা
কন্যাদান আপনাকে করতে হবে। আমি বললাম আমার জন্য আমি কিছুই করিনি, ওটা ভগবানের ব্লেসিং ছিল যে ও ঠিক হয়েছে। তো আছে কিরকম এই ধরনের কিছু স্টোরি আছে। তো এই পাথরবতী মা যে মেয়ের গল্পটা বললেন, আরও একটা বিষয় আমি শুনেছি সেটা হচ্ছে আমাদের কাকদ্বীপেরই একজন ছেলে, তো অ্যাক্সিডেন্ট হয়, তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কলকাতার বিভিন্ন নামি দামি হসপিটালে গিয়ে ঘুরেও আসে, তো আপনার কাছে শেষমেশ আসে, তো এখন সে স্টিল নাও হেলদি, সুস্থ আছে পুরো একদম। এই আপনি কোন কেসটাকে নিয়ে স্পেসিফিকলি বলছেন আমি বুঝতে পারছি না, তবে এরকম কেস অনেক আছে, মানে স্পেশালি যেগুলো অ্যাক্সিডেন্টাল ট্রমা রিলেটেড। না না না, ছেলেটার বাড়ি সম্ভবত কাকদ্বীপেই বাড়ি। আচ্ছা, 2-3টে ডেন্টাল হসপিটাল বড় বড় কলকাতায় ঘোরার পরে আপনার কাছে আসে, তো আপনি তারপরে ট্রিটমেন্ট করেন, এখন সুস্থ আছে। সম্ভবত ছেলেটা কোনো স্টিলের কাজবাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এগেইন আপনি অনেক পুরনো একটা স্টোরি আবার এটাও, তারপরে অনেক রিসেন্ট স্টোরি আছে। যাই হোক, সুস্থ আছে ও, কমপ্লিটলি সুস্থ আছে। ওর মাল্টিপল জায়গায় ফ্র্যাকচার হয়েছিল, ওর র্যামাস ফ্র্যাকচার ছিল, ওর ম্যান্ডিবল ফ্র্যাকচার ছিল, মানে আমাদের নিচের চোয়াল ভাঙা ছিল, ওর উপরের হাড় ভাঙা ছিল, তো সেগুলো সার্জারি করে প্লেট বসাই, এখন কমপ্লিটলি সুস্থ আছে। আর আমার সার্জারি করার আই থিঙ্ক 1 সপ্তাহ পর থেকে ও নর্মাল ওয়ার্ক করা শুরু করেছে। আমি ওদের এতে মানে ওর ফ্যামিলির সঙ্গেও কথা বলেছিলাম যে অনেকটা দিন নাকি সাফার করেছিল, এই বিষয়টা অনেকটা সময় সাফার করেছিল। আচ্ছা, আমরা এখন অল্প বয়সীদের মধ্যেও আমি বিষয়টা দেখি যেটা মুখের মধ্যে ব্রেসেস লাগানো, অর্থাৎ রিং টাইপের, এই বিষয়টা কি আর এটা কেন হয় আর কি? দেখুন, ব্রেসেস যেটা টুথকে অ্যালাইন করার জন্য আমরা লাগাই, মানে একটা জায়গায় রাখার জন্য কি, আর না অ্যালাইন ইন দ্য সেন্স, ধরুন কারো দাঁত বাঁকা তেরা আছে, কারো চোয়ালটা একটু সরু আছে, এটা অ্যাস্থেটিক ট্রিটমেন্টের জন্য, তার সঙ্গে সঙ্গে ফাংশনাল প্রবলেমের জন্যও করা হয়। যেমন অনেকের দেখবেন ওপরের দাঁতগুলো বেশি সামনের দিকে এরকম বাঁকানো, শেষের দাঁত প্রপারলি একটার সঙ্গে একটা জয়েন্ট হয় না, প্রপার বসে না, এক্ষেত্রে কিছু কিছু সমস্যা হয়। এটা অক্লুশন প্রবলেম বলে এটাকে। যদি মাল অ্যাক্লুশনের প্রবলেম যদি থাকে, সেক্ষেত্রে তার টিএমজে জয়েন্টে প্রবলেম আসে। টিএমজে জয়েন্ট মানে হলো যেভাবে একটা দরজা কবজার মাধ্যমে বন্ধ হয় খোলে, তার উপর নির্ভর করে, ঠিক সেরকমভাবে আমাদের হাড়ের মধ্যে কিছু কিছু জয়েন্ট আছে। দুটো জয়েন্ট এই দু জায়গায় থাকে, যেটাকে টিএমজে জয়েন্ট বলি আমরা, টেম্পোম্যান্ডিবুলার জয়েন্ট। যদি কারো অক্লুশন প্রপার যদি না থাকে, সেই ক্ষেত্রে ধীরে 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 এই জয়েন্টের উপর প্রেশার পড়তে থাকে। আচ্ছা, খুব একটা ইন্টারেস্টিং জিনিস। যদি এই টিএমজে জয়েন্টে যদি প্রবলেম হয়, আপনি হঠাৎ করে বুঝতে পারবেন না যে আপনার টিএমজে জয়েন্টের প্রবলেম হচ্ছে। আপনি দেখছেন যে আপনার কানে ব্যথা হচ্ছে, আপনি দেখছেন আপনি কানে শব্দ পাচ্ছেন, ধীরে ধীরে একটা বাতাসের মতো শোষ শব্দ হয়, বা কিছু কিছু সময় হুইসেলের মতো শব্দ হয় কানের ভেতরে, এতগুলো কানের ভেতরে প্রবলেম হয়। আপনি ইএনটি ডক্টর দেখাচ্ছেন, সব কিছু, অ্যাকচুয়ালি ওটা এই টিএমজে জয়েন্টের জন্য এটা হচ্ছে। মানে আমাদের মানে কানের যেটাকে আমরা পর্দা বলি আর টিএমজে জয়েন্ট, সেটা খুব ক্লোজলি থাকে, তো এই কিছু কিছু সমস্যা হয়। এছাড়াও আরও কিছু প্রবলেম হয় টিএমজে জয়েন্টের জন্য। স্টিফনেস চলে আসে আমাদের, এই নেক পার্টে স্টিফনেস থাকে, আমাদের এই হাতের এই সব দিকে স্টিফনেস থাকে, পেইন হয়, তো এগুলো টিএমজে জয়েন্টের জন্য এই প্রবলেমগুলো হয়। তো অ্যালাইনার বা আপনার যেই ব্রেসেসগুলো যেগুলো বলছেন, আমরা দুটো কারণে ইউজ করি। কারো অ্যাস্থেটিক প্রবলেমকে কিওর করার জন্য, মানে কেউ দেখতে সে সুন্দর হতে চাইছে তার জন্য একটা, এরকম সেকেন্ডলি হ্যাঁ অবশ্যই হয়। কারো দাঁত একদম খুব বাঁকা তেরা আছে, সে চাইছে একদম প্রপার অ্যালাইন থাকুক। যেমন যদি আপনি মাধুরী দীক্ষিতকে যদি আপনি দেখেন, ওনার হাজব্যান্ড একজন ডেন্টিস্ট, ডক্টর নেনে, তো উনি বেসিক্যালি ওই কসমেটিক ট্রিটমেন্ট করিয়েছেন, তো ওনার ওটা ন্যাচারাল টুথ না, মাধুরী দীক্ষিতের ওটা কসমেটিক ট্রিটমেন্ট করানো। আচ্ছা, কসমেটিক ট্রিটমেন্টটা কি, বেসিক্যালি আমরা যে ক্লিপগুলো প্লেস করি, ক্লিপ প্লেস করে সেটাকে ধীরে 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 দাঁতগুলো যেটা বাঁকা তেরা থাকে সেটাকে সোজা করা হয়। পুরোটা মডিফাই করা যায় এইভাবে, কমপ্লিটলি মডিফাই করা যায়। আর শুধুমাত্র দাঁত মডিফাই করা না, একটা মানুষের চেহারার কন্টিউরিং চেঞ্জ করা যায়।
মানে ধরুন আপনার প্লাস্টিক সার্জারি না, এই অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে করা পসিবল। মানে এই পোর্শনগুলোর কথা বলছেন কি? এক্স্যাক্টলি, আপনার এই চিক, যখন আপনার এই দাঁতের শেপ চেঞ্জ হবে, আপনার এই চিকের যে স্ট্রাকচার সেটা চেঞ্জ হবে। কারো এই সামনের দিকে বেরিয়ে আছে, সেটাকেও ট্রিটমেন্ট করে নন সার্জিক্যাল প্রসেসে সেটাকে পেছনে নিয়ে যাওয়া সম্ভব। হাউ? কারো উইথ দ্য হেল্প অফ ব্রেসেস, উইথ দ্য হেল্প অফ অ্যালাইনার। সো এটাতে তো সম্ভব না, তো কিছু পসিবল বিনা সার্জারিতে? বিনা সার্জারিতে পসিবল। অ্যাওয়ারনেসটা সব থেকে বেশি দরকার পড়ে। অনেক সময় আমরা আমাদের প্রবলেম আছে, আমরা জানি না যে এটা কীভাবে ঠিক করতে হবে। সমস্যাটা এটা হয় যে আপনার বাড়িতে ইলেকট্রিকের প্রবলেম হচ্ছে, আপনি সেখানে একটা কাঠমিস্ত্রিকে নিয়ে এসছেন, তো তার কাছে প্রপার ট্রিটমেন্টের জন্য প্রপার ওয়েতে যাওয়া। এক্স্যাক্টলি, আমাদের জানতে হবে। ডেন্টিস্ট্রিতে অনেকগুলো ভাগ আছে, যেমন আমরা আফটার ডুইং MBBS আমরা সেখানে মেডিসিন স্পেশালিস্ট দেখছি, আমরা অর্থোপেডিক দেখছি, আমরা গাইনোকোলজিস্ট দেখছি, গ্যাস্ট্রো থাকছে, ডার্মাটোলজিস্ট থাকছে। ডেন্টিস্ট্রিতেও এরকম মাল্টিপল ডিপার্টমেন্ট আছে, ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি আছে, অর্থোপেডিক আছে, পিডিয়াট্রিক আছে, এন্ডোডন্টিক্স আছে, মাল্টিপল ডিপার্টমেন্ট আছে সেখানে। আমরা জানি না প্রপারলি কোথায় ট্রিটমেন্ট করতে হবে, কিভাবে করে জানবে সেটা। এক্স্যাক্টলি, গ্রাম অঞ্চলে মানুষ ডাক্তার মানে সে সব রকম চিকিৎসা সে করবে না, এটাই সবই জানে, এটাই প্রবলেম হয়। তো এটা কোথাও না কোথাও এটা আমাদেরও রেসপন্সিবিলিটি থাকে যে পেশেন্টকে গাইড করা প্রপারলি। শুধুমাত্র আলটিমেটলি আফটার দ্য এন্ড অফ আ ডে এটা মেডিকেল প্রফেশনটা এটার বিজনেস না, আমি মনে করি এটা বিজনেস না। ব্যবসার জায়গায় যদি আমরা নিয়ে যাই তাহলে সেটা আলটিমেটলি এটা ডিজাস্টার সমাজের জন্য হবে। যখন পাশ করলেন, ডাক্তারি পাশ করলেন, তো আমি শুনেছি এটা আপনার বাইরে যাওয়ার একটা ব্যাপার ছিল, আউট অফ ইন্ডিয়া, তো এখানে থেকে গেলেন। আমি জানতে যাব কেন। আর কাকদ্বীপে এমন অনেক পরিবার আছেন, যা আপনি যখন কাকদ্বীপে যখন ফেরেন, তো ওদেরকে আপনি অনেক মেডিকেলি হেল্প করেছেন, যাকে বলে ফ্রি অফ কস্ট সার্জারি। তো এই যে কাকদ্বীপের মতো জায়গা থেকে এত বড় একটা জায়গায় এবং দেশ বিদেশে আপনি ঘুরে বেড়ান বিভিন্ন সার্জিক্যাল বা কোনো একটা মানে মেডিকেল বিষয় আর কি, তো এই যে গল্পটা যদি একটু ছোটো করে আমাকে বলেন। প্রথমত যদি আমি অ্যাব্রোডের কথা বলি, 2019-এ জর্ডানে গলফ মেডিকেল কলেজ আছে, তো সেখানে একটা অপরচুনিটি পেয়েছিলাম, একটা স্কলারশিপ পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা। যার বেসিক্যালি হয় মা বাবার অনলি সান আমি, তো ওনাদের একটা ছিল যে বাবু দেশেই থাকো অ্যাটলিস্ট, তো বাইরে যেও না, সেটা একটা রিজন ছিল সেটা অ্যাব্রোডে যাওয়াটা ক্যান্সেল করা। আফটার দ্যাট আমি আউট অফ স্টেটেই ছিলাম, ওয়েস্ট বেঙ্গলে আমি প্রায় 8 বছর আমি এখানে ছিলাম না ওয়েস্ট বেঙ্গলে। তো মা বাবা কিছুদিন ওখানে সেটেল হয়, তারপরে তারা রিয়েলাইজ করেন যে ওই এরিয়াটায় ওনারা খুব একটা সুটেবল না। এখান থেকে তো সব কিছু, বাঙালিদের আরেকটা প্রবলেম যেটা হয় হিন্দি নিয়ে একটা সমস্যা যেটা থাকে, তো ওনারা আবার ফিরে আসেন এখানে। ওনাদের সবসময় একটা ইচ্ছে ছিল যাতে আমি এখানে ফিরে আসি, ঘরের ছেলে ঘরে। এক্স্যাক্টলি, তো এখানে আমি ফিরে আসি। আসার পরে যতটা আমার তরফ থেকে পসিবল হয় মানুষের জন্য কিছুটা করার, সেটুকু আমি চেষ্টা করি। হয়তো বা কমপ্লিটলি পারি না, তবে আমি চেষ্টা করি। কারণ একটা সময় আমরাও খুব নিডি ফ্যামিলি থেকে ছিলাম। চাইল্ডহুডে এমন অনেক স্টোরি আছে যে সময় আমাদেরকেও ভাবতে হতো যে সাডেন যদি আমাদের কোনো হেলথ ইস্যু হয়, যে ডক্টরের ভিজিটটাও অ্যারেঞ্জ করাটা অনেকটা মুশকিল ছিল তখন। তারপর মেডিসিন এক্সপেন্সেস, তারপর অন্যান্য খরচা, এগুলো বিয়ার করাটা খুব টাফ ছিল। তো ওই ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করার পরে যখন আমি ডক্টর হয়েছি, মানে অ্যাকচুয়ালি আমি ডক্টর হওয়ার অপরচুনিটি পেয়েছি, তো সেখানে দাঁড়িয়ে এটা আমার রেসপন্সিবিলিটি যে যতটা আমার সম্ভব হয় ততটা যাতে আমি একটা সময় যেই ফেজ থেকে বিলং করতাম সেই ফেজের মানুষগুলো যারা আছে তাদেরকে যাতে আমি হেল্প করতে পারি। আলটিমেটলি আমার প্রফেশনের এটাই এথিক্স। আর যতদিন আমি আছি শুধুমাত্র কাকদ্বীপের মানুষ স্পেসিফিক বলে না, যারা নিডি পার্সন, অবভিয়াসলি যেহেতু কাকদ্বীপে আমি সপ্তাহে একদিন করে আমি পেশেন্ট দেখি, যারা নিডি পার্সন, জেনুইনলি যারা নিডি পার্সন, তাদের জন্য অলওয়েজ ওয়েলকাম। আমার ডোর ওপেন থাকবে অ্যান্ড ফ্রি অফ কস্টই ওপেন থাকবে। আর ট্রিটমেন্টও কখনো কম্প্রোমাইজ হবে না। আজকে আমার কাছে যদি কেউ 50,000 পে করেও যদি কেউ কোনো ট্রিটমেন্ট করায়, তার কোয়ালিটি ঠিক যেরকম থাকবে। কেউ যদি আমাকে একটা সিঙ্গেল রুপিস না দিয়েও যদি আমি তার করি, তার ক্ষেত্রেও সিমিলার থাকবে। কারণ আলটিমেটলি আমিও একটা সময় ওই জায়গা থেকে বিলং করতাম। আমি শুনেছি আপনি শুধুমাত্র যে ফ্রি অফ কস্ট আপনার সার্জারি করেন এমনটা নয়, আপনি মেডিসিনটাও প্রোভাইড করে দেন।
1-2 মাস 3 মাসের মতো মেডিসিনটা প্রোভাইড চেষ্টা করি যতটা সম্ভব, আমি এটা শুনেছি যতটা সম্ভব। ইভেন আমি একটু যেটা শুনেছি, আরও অনেক কিছু শুনেছি, তো আপনি অ্যারাউন্ডে 60-এর ওপরে এরকম কিছু একটা মানুষদের সাহায্য করেছেন, 60 জন মানুষের ওপরে এরকম হয়েছে এটা। দেখুন, স্পেসিফিক তো কাউন্টিং করে রাখা নেই। যদি আমি কাকদ্বীপের কথা বলি, আমি শুধুমাত্র কাকদ্বীপ, সাগর, পাথর প্রতিমা, কুলপি, এই সারাউন্ডিং এরিয়াকে যদি আমি ধরি, তো অ্যারাউন্ড সংখ্যাটা 47-এর কাছাকাছি হবে। আর যদি আমি এটা কলকাতা, বোলপুর, মেদিনীপুর পুরো যদি আমি কাউন্ট যদি করি ওয়েস্ট বেঙ্গলের, এটা তখন সেটা ইট উইল গোজ অ্যাবাভ 60-70। এটা বড় একটা অ্যাচিভমেন্ট। এটা অ্যাচিভমেন্ট না, এটা আমার কর্তব্য। না, একজন ডক্টর মানে সে পেশেন্ট দেখবে, তার একটা মানে আপনি যে মানে এই যে বিনা পয়সায় এটা কি করে সম্ভব? এটা আপনারও তো চলতে হয়, বা সেটা আমার চলার জন্য সেটা তো অবভিয়াসলি সেটা চলেই আসে, সব জায়গায় ট্রিটমেন্ট করে আমি আর্ন করেই নিই। কিন্তু বাকি যেটা দেখুন, একটা হয় অলরেডি আমার কাছে একটা প্রপার বাড়ি আছে, কার আছে, একটা লাইফস্টাইল আমি পুরোপুরিভাবে মেনটেন করছি। আমার কখনো এরকম অ্যাম্বিশন নেই যে আমি ফারারিতে যাব আর পাশে দিয়ে একজন কেউ সাইকেল চালাচ্ছে, আমি তাকে ধাক্কা মেরে চলে যাব। আমার কখনো এটা আমি কখনো পারবো না যে আমার গাড়িতে জেনুইন লেদারের সিট কভার লাগানো আছে, কেউ একজনের ব্লিডিং হচ্ছে, তাকে আমি আমার গাড়িতে তুললাম না আমার সিট কভার খারাপ হবে বলে। ওই নেচারটা এখনও বিল্ড আপ হয়নি, আর আমি আশা করবো যেন না হয় কখনো, কারণ আমার জন্য মনুষ্যত্বটা সবার আগে। সে তো অবশ্যই। আর একটা লাস্ট একটা প্রশ্ন, স্কুল জীবনের ডক্টর দিয়ে কেমন ছিল? খুবই নর্মাল, বেসিক স্টুডেন্ট ছিলাম, একদম নর্মাল স্টুডেন্ট ছিলাম আমি। টু বি অনেস্ট, আমি যে স্টেট টপ যে আমি করি, আমি নিজে কখনো আমি ভাবিনি যে স্টেট টপার হব। মানে আমার যখন রেজাল্ট যেই দিন পাবলিশড হয়, সেই দিন আমি চেক করছিলাম যে আমি পাস করেছি না ফেল করেছি। টু বি অনেস্ট, ফ্র্যাঙ্কলি স্পিকিং, মানে আমার কোনো এরকম এক্সপেকটেশন আমার মাথাতেও ছিল না যে ইট ক্যান বি হ্যাপেন ইন সাম ডে। তো এটা বিয়ন্ড এক্সপেকটেশন ছিল। তো বললাম না, এটা আমার কর্তব্য, আমি ঋণী, তো ওই ঋণগুলো পরিশোধ করতে হবে মানুষের কাছে, তাই না? তো যতটা সম্ভব হবে, যতটা আমি শিখেছি বা এখনও শিখছি। একটা ডক্টর হয়ে, একটা ডক্টর সবসময় প্র্যাকটিস করে। একটা ডক্টর কখনো এটা বলে না যে না আমি সব শিখে নিয়েছি, সব কিছু আমি জানি। আমি তো এখনও সব শিখিনি, আমি এখনও স্টুডেন্ট আছি। আর আমার কম্পিটিশন আমি নিজে, আমি চাই যাতে নিজেকে সামনে আরও ইমপ্রুভ করতে পারি, আরও যাতে শিখতে পারি। আর এই শেখাটা আমার টিল এন্ড অবধি থাকবে। আর টিল এন্ড অবধি আমি একটা স্টুডেন্ট থাকবো, একটা আমি আপনার মতো সাধারণ একটা মানুষই থাকবো। এবার যদি আমি আমার পাশের যদি কেউ কারো যদি কিছু যদি হয়, সেক্ষেত্রে যদি আমি হেল্প না করতে পারলাম, তাহলে আমার তো এডুকেশনের কোনো ভ্যালু নেই। আমার সামনে শুধুমাত্র একটা মানুষ, তার কাছে টাকা নেই বলে সে চলে গেল, ট্রিটমেন্ট করাতে পারলো না, সেটারও কোনো মানে নেই। তবে হ্যাঁ, অনেকে এটার মিসইউজ করে যে তাদের কাছে প্রপারলি সব কিছু থাকা সত্ত্বেও তারা এটা বিহেভ করে যে তারা ফাইন্যান্সিয়ালি খুব ক্রাইসিসে আছে, যে জিনিসটা করা উচিত না। ওনাদের জন্য অনেকে সাফার হয়, কারণ অ্যাকচুয়ালি দরকার তারা পাচ্ছে না। আজকের ডেটে আমি তো একটা মানুষ, আমার তো একটা লিমিটেশন আছে যে আমি একদিনে একটা পেশেন্ট দেখতে পারবো। এবারে সেখানে যদি জেনুইন যারা আছে, জেনুইন যারা নিডি, তাদের সঙ্গে যারা ফাইন্যান্সিয়ালি স্টেবল, তারাও যদি একসঙ্গে বসে থাকে এভাবে ট্রিটমেন্ট করার জন্য, আমাদের ক্ষেত্রে খুব ডিফিকাল্ট হয়। হয়তো বা দেখা যায় অনেক ক্ষেত্রে যারা জেনুইন নিডি তাদেরই ট্রিটমেন্ট ডিলে হচ্ছে। তো এটা আমার রিকোয়েস্ট থাকবে, যদি কেউ নিডি পার্সন জেনুইনলি যাতে হয়, তারাই যেন ফ্রি অফ কস্টের জন্য আসে, আর বাকি তো সবাই ওয়েলকাম। আচ্ছা, স্কুলের শিক্ষকদের হাতে যেটা সাধারণত ছাত্রবেলায় হয়, যেটা বকাচকা, সেটা এখনো সেগুলো তো ওনাদের জন্যই আজকে এখানে আছি আমি, তাই না? কারণ একটা স্টুডেন্ট, একটা ছেলে, সেটা অনেকটা একটা ছোট গাছের মতো হয়, চারা গাছের মতো হয়। তাকে যদি প্রপার জল না দেওয়া হয়, তার পরিচর্যা যদি না করা হয়, সে কখনো একটা বৃক্ষে উঠতে পারে না। আমার মা বাবা, আমার টিচাররা, তারা সবাই হেল্প করেছে, তাই আজকে আমি এই জায়গায় এসেছি। আদারওয়াইজ কখনো সম্ভব না। আর আমার সব থেকে বেশি ভালো লাগে যখন আমি আদর্শ থেকে আমার পড়াশোনা করেছি, আমি সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির থেকে।
ওখান থেকে আমি পড়াশোনা করেছি হাই স্কুলিংটা। হ্যাঁ। যখন আমার স্কুলের টিচাররা আমার কাছে ট্রিটমেন্ট করায়, নট অনলি আমার স্কুলের, যখন বীরেন্দ্র স্কুল, বাংলার মাঠ বা অন্যান্য স্কুলের টিচারদের যখন ট্রিটমেন্ট করি, এটা একটা অন্য তৃপ্তি, এটা একটা গুরু সেবা অবশ্যই এরকম একটা। অবশ্যই। তো কন্টিনিউয়াসলি তাদেরও ফেথের জায়গায় আছি অনেকটা, তারাও অনেকটা বিশ্বাস করেন, যে কোনো প্রবলেম হলে আমার কাছে আসেন। অ্যান্ড শুধুমাত্র আমার স্কুলের না, অন্যান্য স্কুলের টিচাররাও। তো অবশ্যই অনেকটা পেয়েছি তাদের কাছ থেকে, অনেকটাই ঋণী আমি। তো সেই ঋণ শোধ করার চেষ্টা করব সারা জীবন। অনেক অনেক ধন্যবাদ স্যার এতটা সময় দেওয়ার জন্য আপনাকে। ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পডকাস্ট অর্গানাইজ করার জন্য। তো আজকের আমাদের এই পডকাস্টটি এই পর্যন্ত ছিল। আজকের এই পডকাস্টে কেমন আপনাদের লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন, এবং আমরা আগামীতে আর কি ধরনের পডকাস্ট আমরা নিয়ে আসবো সেটা কিন্তু আপনারা একটু পারলে সাজেস্ট করবেন। তো সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। কাকদ্বীপ ফেসবুক এবং ইউটিউব পেজকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন। ধন্যবাদ।